আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস 6 এর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সাজেশন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুয়াজ শহরের অপু, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকের এই ক্লাসে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যে চ্যাপ্টারগুলো রয়েছে, প্রতিটি চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ সিকিউ, এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন রয়েছে, সেই বিষয়গুলো আলোচনা করব। যেহেতু কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা, সেই বিষয়টা মাথায় রেখে আমরা প্রতিটি অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সিকিউ, এমসিকিউগুলো পরীক্ষায় আসতে পারে, অর্থাৎ কমন উপযোগী যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করেছি এবং পাশাপাশি কীভাবে পরীক্ষায় বিশেষ করে সৃজনশীলটা উত্তর দিতে হয়, কীভাবে লিখলে বা কতটুকু লিখলে পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া যায়, টিচারদের মনোযোগ আকর্ষণ করে একটা সুন্দর মার্কস নিয়ে আসা যায়, সেই বিষয়টাও আমরা এখানে আলোচনা করব। তো চলো প্রত্যেকটা অধ্যায়টিতে আলোচনা করব। প্রথম অধ্যায় থেকে শুরু করে এবং এখানে একটু বলে নিই, হয়তো এরকম হইতে পারে একটা অধ্যায়ের এমসিকিউ আর একটা অধ্যায়ে চলে আসতে পারে, অর্থাৎ মিক্স হইতে পারে, কিন্তু অবশ্যই সেই এমসিকিউগুলো বইয়ের ভিতরেই, অর্থাৎ তোমাদের পরীক্ষার ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো যেগুলো এমসিকিউ সেগুলো এখানে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে শুরুতে যেহেতু এমসিকিউ নিয়ে আলোচনা করবো, এমসিকিউর জন্য কিছু ট্রিক্স বলে যে এমসিকিউ আসলে কীভাবে ভালো করতে হয়। এখানে আমরা যে সাজেশনটা দিয়েছি এটা গুরুত্বপূর্ণ সাজেশন, এগুলা পরীক্ষাতে এখান থেকে অনেক কমন পাবা এমসিকিউ। কিন্তু পরীক্ষাতে সবচেয়ে ভালো করার জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে তুমি আগে তোমার যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার এমসিকিউ কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকে দেওয়া হয়। ধর সিকিউ এরকম হয় এক দুটা চ্যাপ্টার স্কিপ করা হয়, দেখা যাচ্ছে দুই একটা চ্যাপ্টার থেকে আসে না, কিন্তু এমসিকিউ কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকে মাস্ট আসবেই, একটা হোক দুইটা হোক আসবেই এমসিকিউতে। এই জন্য এমসিকিউর জন্য তোমাকে অবশ্যই প্রতিটা চ্যাপ্টার আগে অন্তত এক দুবার রিডিং পড়তে হবে। তুমি যখন একটা চ্যাপ্টার একবার বা দুইবার রিডিং পড়বা তখন এই ইনফরমেশনগুলো তোমার মাথায় মোটামুটি থাকবে। তারপরে যখন যদি ক্লাসটা করো তাহলে তোমার জন্য সবচেয়ে বেশি ভালো কাজে দিবে। আর যারা অলরেডি বইটা এক দুইবার পড়ছো, অন্তত রিডিং পড়ছো, তারা যারা এই ক্লাসটা করবা তোমরা এখান থেকে 80 থেকে 90 ভাগ প্রশ্ন সরাসরি হয়তো কমন পাবা। তো চলো আমরা আলোচনাটা শুরু করি। এখানে প্রথমে আমরা প্রথম অধ্যায় যে সমাজ বিবর্তন ইতিহাস সেটার কিছু এমসিকিউ আলোচনা করবো। এখানে হয়তো অন্য দ্বিতীয় অধ্যায় বা তৃতীয় অধ্যায় দু একটা এমসিকিউ মিক্স হইতে পারে, সেটা বিষয় না। তোমরা চলো আমরা আলোচনাটা শুরু করি। প্রথম এমসিকিউ, ভারত উপমহাদেশের 2500 বছরের প্রাচীন কতটি বিখ্যাত জনপদের নাম জানা যায়? এইখানে যে এমসিকিউগুলো দেওয়া আছে সবগুলা এমসিকিউ তোমাদের বইয়ের লাইন থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে এবং এমসিকিউ কিন্তু টিচাররা যারা প্রশ্ন করে অবশ্যই টেক্সট বইটা দেখে প্রশ্নটা করে এবং টেক্সট বই থেকে তোমরা সরাসরি কমন পাবা। তো যারা টেক্সট বইটা অলরেডি মোটামুটি পড়াশোনা করছো তাদের জন্য এই সাজেশনটা সবচেয়ে বেশি কাজে দিবে। আর যারা এখনো পড়াশোনা ওরকমভাবে করতে পারো না, টেক্সট বুকটা তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা এই ক্লাসটা করার পর হলেও অন্তত এক দুবার বইটা রিডিং পড়ো, তাহলে এই ইনফরমেশনগুলো মনে থাকবে এবং পরীক্ষায় তুমি সঠিক উত্তরটা দিতে পারবা এবং সিকিউ বিশেষ করে ভালো করতে পারো যদি আমার ট্রিপসগুলো ফলো করো এবং চ্যাপ্টারগুলো এক দুবার রিডিং পড়ো। তো তোমাদের অনুরোধ যারা এখনো টেক্সট বইটা পড়ো নাই তারা এক দুবার অন্তত রিডিং পড়ে নাও। তো এটার সঠিক উত্তর হচ্ছে 16টি বিখ্যাত জনপদের নাম পাওয়া যায়। তারপর আসো, অশোক কোন যুগের সম্রাট ছিলেন? সে হচ্ছে মৌর্য যুগের সম্রাট এবং এখানে কিন্তু প্রত্যেকটার উত্তরই সাথে দেওয়া আছে। তোমাদের কাজ হচ্ছে সেগুলো এখান থেকে দেখে ইনফরমেশনগুলো মুখস্থ করে রাখা। আর সৃজনশীলের ক্ষেত্রে সৃজনশীলের আমরা উত্তর সাথে দিয়ে দিব, কিন্তু তোমাকে অবশ্যই বুঝতে হবে যে সৃজনশীলটা আসলে কীভাবে লিখবো, কতটুকু লিখবো, সেই বিষয়টা জানার পর তুমি এগুলা ফলো করে মোটামুটি মুখস্থ মতো করে নিতে পারো এবং এখান থেকে কিন্তু ভালো একটা পরিমাণে পরীক্ষাতে কমন আসবে। বাংলাদেশের বিস্তারিত ইতিহাস কোন যুগ থেকে জানা যায়? বাংলাদেশের বিস্তারিত ইতিহাস হচ্ছে গুপ্ত যুগ থেকে জানা যায়। গুপ্তরা মূলত ভারতের বা ভারতীয় উপমহাদেশের কোন অঞ্চলের শাসক ছিল? তারা হচ্ছে পূর্ব অঞ্চলের শাসক ছিল। এবং কাকে গৌড়ের স্বাধীন শাসক বলা হয়? এটা হচ্ছে শশাঙ্ককে গৌড়ের স্বাধীন শাসক বলা হতো। তিনি যখন শাসক ছিলেন মোটামুটি তিনি নিজের মতো করে রাজ্য শাসন করতে, এই জন্য তাকে তৎকালীন সময়ে বলা হয় একজন স্বাধীন শাসক। তারপরে আসো, বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ বলা হয় পাল রাজবংশকে। তোমরা যারা বইটা পড়ছো সেখানে দেখবা যে সরাসরি উল্লেখ করা আছে পাল রাজবংশ হচ্ছে যতগুলো রাজবংশ ছিল তার মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী একটা রাজবংশ। এরা প্রায় 400 বছরের মতো সময় বাংলা শাসন করেছিল। তাহলে সর্ববৃহৎ বা আমরা বলতে পারি সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ ছিল হচ্ছে পাল রাজবংশ। এবং পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। তোমরা অনেকে হয়তো গোপাল বার যারা দেখো গোপালের নামটা পরিচিত, যদিও তিনি সেই গোপাল না, এখানে আমরা জাস্ট নামের মিল। তো এখানে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন আমরা এই গোপাল বারের সাথে নামটা দিয়ে হয়তো মনে রাখতে পারি যে পাল রাজবংশের প্রতিষ্ঠাতার নাম ছিল হচ্ছে গোপাল। এবং পাল রাজবংশ প্রায় কত বছর বাংলাদেশ শাসন করেছিল? এটার সঠিক উত্তর হচ্ছে 400 বছর, যদিও এখানে দেওয়া 490। এটা
তোমরা তখন লিখতে পারো যদি মনে করো 400 অ্যারাউন্ড অপশন না থাকে, তখন তোমরা অন্য অপশনগুলো দিতে পারো। কিন্তু যদি একুরেট 400 থাকে তাহলে এটার উত্তর 400 বছর, অর্থাৎ প্রায় 400 বছর, অর্থাৎ 400 বছরে কম বেশি হইতে পারে। যদি 400 উত্তরে থাকে অপশনে তাহলে এটার উত্তর 400 হবে, আর না থাকলে বিকল্প অপশন দিতে পারো। কিন্তু এখানে যেহেতু 400 আছে তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 400। পাল রাজবংশের কোন রাজার সময় রাজ্য বিদ্রোহের ঘটনা ঘটে? হচ্ছে দ্বিতীয় সতীপালের সময় বিদ্রোহের ঘটনা ঘটেছিল। এখন আসো 10 নাম্বার এমসিকিউ এ যাই। 10 নাম্বার এমসিকিউটা হচ্ছে কাদের ক্ষমতা লাভের মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যযুগের সূচনা হয়েছিল? এটা মূলত হচ্ছে মুসলমানরা যখন এই ক্ষমতা লাভ করেছিল বা মুসলমানরা যখন আমাদের এই দেশকে দখল করেছিল তখন মধ্যযুগের সূচনা হয়েছিল মুসলমানদের। অর্থাৎ তোমরা হয়তো অনেকেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নামটা শুনে থাকতে পারো, আর যারা শুনে নাই তারা জানে না, হচ্ছে তার মাধ্যমে মূলত এই মুসলিম শাসনের সূচনা হয়েছিল এবং তার মাধ্যমে এই মধ্যযুগের সূচনা হয়েছিল। কোন তারিখে বিজয় দিবস পালিত হয়? বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। এখানে বলেছিলাম যে হয়তো দেখতে এমসিকিউ এদিক ওদিক হইতে পারে, একটা চ্যাপ্টার অন্য চ্যাপ্টারে আসতে পারে, কিন্তু এটা কোনো বিষয় না। কিন্তু তুমি মুখস্থ করে নাও, যে চ্যাপ্টারের হোক পরীক্ষাতে আসলে তো আর চ্যাপ্টার বেস দিবে না, ওরা চ্যাপ্টারের যে কোনো জায়গা থেকে এলোমেলো করে এমসিকিউ দিতে পারে। তো শিখে নাও যে কোন তারিখে, এটা তোমরা হয়তো অনেকে জানো, অলরেডি পড়ে আসছো 4-5 ওটা তোমরা অনেকে জানার কথা যে আমাদের বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর আর 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস। তারপরে আসো প্রাচীন বাংলার ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণ কি ছিল? প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্যের প্রসারের প্রধান কারণ ছিল অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প। তাহলে প্রসারের কারণটা ছিল হচ্ছে অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প। এবং কোন শাসনামলে এই দেশের মানুষ সবচেয়ে বেশি বঞ্চনা আর নির্যাতনের শিকার হয়েছিল? এটা হচ্ছে ইংরেজ শাসন, অর্থাৎ ইংরেজদের যে প্রায় 200 বছরের শাসন, নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্যে দিয়ে এই 1757 পর থেকে প্রায় 1947 পর্যন্ত তাদের যে 200 বছরের শাসন, এখানে বাংলার মানুষজন সবচেয়ে বেশি বঞ্চনা আর নির্যাতনের শিকার হয়েছিল। এবং এখানে এমন একটা সময় ছিল যখন মানুষ খাদ্যের অভাবে না খেয়ে মারা গিয়েছিল। তোমরা হয়তো অনেকেই দুর্ভিক্ষের কথা শুনে থাকবে। তো এই সময়টাতে সবচেয়ে বেশি নির্যাতন আর বঞ্চনার শিকার হয়েছিল আমাদের এই অঞ্চলের বা এই দেশের মানুষজন। এবং বাংলার প্রাচীনতম ভূমি কোনটি? বাংলার প্রাচীনতম ভূমি বলা হয় কুমিল্লাকে। বাংলার প্রাচীনতম ভূমি হচ্ছে কুমিল্লা। আর ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর হচ্ছে, তোমরা যারা বইটা পড়ছো এখানে দেখবা সরাসরি উল্লেখ করা আছে, ওয়ারী বটেশ্বর হচ্ছে নরসিংদীর অঞ্চলের বা নরসিংদী জেলায় অবস্থিত এটার অবস্থান। আর অনেকে হয়তো আবার এটা ঘুরেও থাকতে পারো, যারা নরসিংদী অঞ্চলের আসো তারা হয়তো এটা সম্পর্কে ভালো জানার কথা, বা অনেকে হয়তো এটা ভিজিট করেও আসতে পারো। এরপরে আসি, প্রাগৈতিহাসিক যুগকে অনেকে কি যুগে বলে? প্রাগৈতিহাসিক যুগের আরেকটা নাম আছে, এটাকে অনেকেই প্রস্তর যুগ বলে। তারপরে আসো, কোথায় তাম্রপ্রস্তর যুগের গর্ত বসতির চিহ্ন আবিষ্কৃত? সেটা হচ্ছে ময়নামতিতে। তারপরে আসো, ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা কোনটি? ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। এটা সঠিক উত্তর হচ্ছে কি? এটা সঠিক উত্তর সিন্ধু সভ্যতা। তারপরে আসো, মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরের নাম কি? মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরের নাম হচ্ছে পুণ্ড্রনগর। এবং খ্রিস্টপূর্ব কত শতকে পুণ্ড্রনগর গড়ে উঠেছিল? এটা হচ্ছে প্রায় 4র্থ শতকে পুণ্ড্রনগর গড়ে উঠেছিল। এবং মানব সভ্যতার আদিম রূপ কোনটি? মানব সভ্যতার আদিম রূপ হচ্ছে শিকার ও সংগ্রহ ভিত্তিক যে সমাজ, এটা হচ্ছে মানব সভ্যতার আদিম রূপ। আদিম মানুষ প্রধানত কোথায় বাস করত? এটা তোমরা হয়তো এমনি নর্মালি জানার কথা, অনেকেই গল্প টল্প শুনে এরকম যে আদিম মানুষজন গুহা ও বন জঙ্গলে বসবাস করত। তাহলে কোথায় বসবাস করতো তারা? গুহা ও বন জঙ্গল। আদিম মানুষ প্রধানত কোথায় বাস করতো? এটা রিপিট হয়েছে, এটা 2বার এখানে দেওয়া আছে, গুহা ও বন জঙ্গলে। তারপরে আসো, আদিম সমাজের প্রধান হাতিয়ার কোনটি ছিল? আদিম সমাজের প্রধান হাতিয়ার ছিল হচ্ছে পাথরের হাতিয়ার, অর্থাৎ তারা পাথর দিয়ে বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করত। তারপর এদিকে আসো, কোন সমাজে মানুষ প্রথম খাদ্য উৎপাদন শুরু করে? কোন সমাজে? এটা হচ্ছে উদ্যান ভিত্তিক কৃষি সমাজ যখন শুরু হয় তখন এখানে মানুষ প্রথম খাদ্য উৎপাদন শুরু করেছিল। কোন প্রাণীটি প্রথম গৃহপালিত হয়? প্রথম গৃহপালিত হয়েছিল কুকুর।
কোন সমাজে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে? এটা হচ্ছে কৃষিভিত্তিক সমাজে মানুষজন স্থায়ীভাবে, অর্থাৎ তারা যখন কৃষি চাষবাস শুরু করলো, তার জমির পাশে তাদেরকে থাকতে হতো। এই জন্য আদিম যুগে মানুষ যখন কৃষিভিত্তিক সমাজে তারা আসলো, তখন মানুষজন কি করতো? স্থায়ীভাবে একটা জায়গায় বসবাস শুরু করেছিল। 27 লাঙ্গল ও হালের বলদ ব্যবহারের ফলে কি বৃদ্ধি পায়? এটা ব্যবহারের ফলে হচ্ছে তৎকালীন সময়ে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। যেমন এখানে আধুনিক অনেক যন্ত্রপাতি আসছে, ট্রাক্টর, পাওয়ার মেশিন, এগুলোর ব্যবহারের মাধ্যমে কিন্তু এখন উৎপাদনের পরিমাণ বাড়ছে বা তাদের সহজ হয়েছে কাজটা। ঠিক তখনই যখন আগে মানুষ হাত দিয়ে করতো, তারপরে যখন তারা লাঙ্গল ও হালের বলদ ব্যবহারের সিস্টেমটা শিখলো, তৎকালীন সময়ে অনেক বেশি উৎপাদন তারা করতে পারতো। এই জন্য এটাকে বলা হয়, এটা ব্যবহারের মাধ্যমে মূলত উৎপাদন বৃদ্ধি পেয়েছিল বা উৎপাদন বেড়েছিল। কোন সমাজে মুদ্রার প্রচলন শুরু হয়? এটা হচ্ছে শিল্পভিত্তিক সমাজে এসে মুদ্রার প্রচলন শুরু হয়। কোন সমাজে এসে? শিল্পভিত্তিক সমাজে এসে মুদ্রার প্রচলন শুরু হয়। রেনেসাঁ শব্দের অর্থ কি? রেনেসাঁ শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। কোন সময়ে ইউরোপে নবজাগরণ ঘটে? এটা হচ্ছে মধ্যযুগের শেষে ইউরোপে নবজাগরণ ঘটে। এখন আসো আমরা সিকিউ দেখি, অর্থাৎ সৃজনশীল। আমরা এমসিকিউ বেশ কয়েকটা দেখলাম, তোমাদেরকে আমি মোটামুটি বলেছি যারা হচ্ছে এই চ্যাপ্টারটা মোটামুটি পড়ছো তারা এই প্রত্যেকটা এমসিকিউ হয়তো পারার কথা। এখানে এই এমসিকিউগুলা যতটা সহজ, ততটা আবার যদি না পড়া থাকে তেমনি মনে রাখাটা কিন্তু ততটাই কঠিন। এই জন্য যারা এখনো এই অধ্যায়গুলো টেক্সট বইটা ভালো করে পড়ে নেয়, তোমরা এই ক্লাসটা করার পরে অন্তত 1-2 বার রিডিং পড়ো, তাহলে দেখবা প্রত্যেকটা ইনফরমেশন তোমার খুব সহজেই মনে থাকবে। এবং সিকিউ লেখার ক্ষেত্রেও কিন্তু তুমি যখন 1-2 বার পড়বা, তোমার একটা কভারেজ আসবে মোটামুটি একটা চ্যাপ্টার উপরে, তখন তুমি কিন্তু সিকিউ অনেক ভালো লিখতে পারবা, ইনফরমেটিভ তথ্য তুমি এখানে দিতে পারবা। এখন আসো আমরা একটা সিকিউ নিয়ে আলোচনা করি, যে সিকিউটা আসলে কিভাবে লেখা যায় এবং কিভাবে লিখলে আমরা পরীক্ষাতে ভালো মার্কসটা পাবো। প্রথমে দেখো, আমি বলি যে একটা সৃজনশীলে কিন্তু 4টা প্রশ্ন থাকে, ক, খ, গ, ঘ। এখানে 4টা প্রশ্নের মধ্যে প্রথম যে 2টা প্রশ্ন, এখানে দেখো এই যে 2টা প্রশ্ন ক এবং খ, এই 2টা প্রশ্নের উত্তর কিন্তু উদ্দীপকটার সাথে কোনো রিলেশন থাকে না। এবং এখানে প্রথমে যে উদ্দীপকটা দেওয়া থাকে, এই উদ্দীপকটা দিয়ে লাস্ট যে 2টা কোয়েশন থাকে গ এবং ঘ, এই লাস্ট 2টা প্রশ্নের উত্তর কিন্তু এই সৃজনশীলটা দিয়ে দিতে হয়। আর প্রথম যে 2টা প্রশ্ন, এই প্রথম 2টা প্রশ্নের জন্য কিন্তু উদ্দীপক লাগে না, অর্থাৎ এই 2টা প্রশ্ন চ্যাপ্টারের বা বইয়ের যে কোনো জায়গা থেকে দিতে পারে, কিন্তু লাস্ট যে 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্ন উদ্দীপকটার সাথে মিলিয়ে দেওয়া হয়, অর্থাৎ উদ্দীপকে যে জিনিসটা বর্ণনা করা হবে সেই জিনিসের সাথে অনেক সময় তুলনা করতে বলা হয়, অনেক সময় বলা হয় যে এর সাথে কি মিল রয়েছে। এই ধরনের বিভিন্ন জিনিস এখানে তুলনা, মিল বা কি কি সম্পর্ক রয়েছে সেগুলো আলোচনা করতে বলা হয়। কিন্তু প্রথম 2টা প্রশ্ন পুরোটা ইনফরমেটিভ, এটা মোটামুটি তোমাকে মুখস্থের মতো করে রাখতে হবে এবং এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, এটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। তো চলো প্রথম 2টা প্রশ্ন আমরা আলোচনা করি। এখানে বলা হচ্ছে সমাজ কি? সমাজ কি? এটা তোমরা যারা চ্যাপ্টারটা পড়ে আসছো মোটামুটি শুরুর দিকে দেখবা যে এটার বর্ণনাটা দেওয়া আছে। সমাজ হচ্ছে মানুষের একটি সংগঠিত দল যারা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস করে এবং সাধারণত সংস্কৃতি, মূল্যবোধ ও নিয়ম অনুসরণ করে। তাহলে কি সমাজ হচ্ছে মূলত একটা সংঘবদ্ধ দল বা একটা সংগঠিত দল যারা একটা ভৌগোলিক এলাকায় বসবাস করে, একটা নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধে বিশ্বাস করে, এটাই হচ্ছে সমাজ। তাহলে এই সমাজের সংজ্ঞা আমরা দিলাম এবং এখানে কিন্তু তোমার জাস্ট একদম এক কথায় উত্তর। যদি এরকম হয় 3টা ওয়ার্ড দিয়ে উত্তর হয়ে গেছে, 3টা ওয়ার্ড দিয়ে উত্তর হয়ে গেলে হবে। যদি পারো 1 লাইন, এর বেশি এখানে লেখার কোনো প্রয়োজন, অর্থাৎ যত সংক্ষেপে এটার উত্তর দেওয়া যায় ততই, অর্থাৎ তুমি যত সংক্ষেপে লেখো, যদি মূল উত্তরটা আসে তোমাকে 1 দিবে। এখানে 1 লাইনের বেশি লেখার কোনো প্রয়োজনীয়তা নাই। তারপরে আসি 2-এ বলা হচ্ছে কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, অর্থাৎ কৃষিভিত্তিক সমাজের কি কি বৈশিষ্ট্য ছিল এটা আমাকে ব্যাখ্যা করতে হবে। এখন দেখো এই 2টা প্রশ্ন থেকে উদ্দীপকের কোনো মিল আছে? তুমি উদ্দীপকটা যদি আমরা একটু পড়ি, রাশেদ তার পাঠ্য বই থেকে জানতে পারলো যে সমাজ পরিবর্তনশীল এবং এক সময় মানুষ যাযাবর জীবনযাপন করতো। সে তার দাদার কাছে জানতে চাইলো মানুষ কিভাবে ধীরে ধীরে বসবাসের জন্য নির্দিষ্ট স্থায়ী হলো। তো দেখো উদ্দীপক একটা জিনিস বর্ণনা করা হয়েছে, কিন্তু এই 2টা প্রশ্নের সাথে কিন্তু কোনো মিল নাই। তার মানে এই 2টা প্রশ্ন যে কোনো জায়গা থেকে দিতে পারে এবং এটা আমাদেরকে সরাসরি মুখস্থের মতো করে উত্তরটা দিতে হবে। এখন আসি সমাজের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল কৃষিভিত্তিক সমাজের। কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য ছিল, বৈশিষ্ট্য নম্বর 1, স্থায়ী বসতি, অর্থাৎ মানুষ স্থায়ীভাবে বসবাস করা শুরু করে। অর্থাৎ যখন কৃষিভিত্তিক সমাজ আসলো, তখন এই কৃষিভিত্তিক সমাজের সাধারণ একটা বৈশিষ্ট্য ছিল মানুষ কি করতো? স্থায়ীভাবে বসবাস শুরু করে। এটা কিন্তু আমরা এমসিকিউ পড়ে আসছি। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কৃষিকাজের প্রচলন, অর্থাৎ তারা খাদ্য উৎপাদনের জন্য কৃষিকাজ শুরু করে। 3 নম্বর বৈশিষ্ট্য সম্পত্তির ধারণা, ব্যক্তিগত সম্পত্তির ধারণা গড়ে ওঠে এই কৃষিভিত্তিক সমাজে এসে।
4 নাম্বার বৈশিষ্ট্য জনসংখ্যা বৃদ্ধি, খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধির ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। এই এই 4টা হচ্ছে এই কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য। তো এখানে দেখো কয়টা লাইন হয়, সর্বোচ্চ 5-6টা লাইন। তো এই খ নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি সর্বোচ্চ 5-6টা লাইনে যাইতে পারো, এর বেশি লেখার প্রয়োজন এখানে নাই। তুমি 5-6 লাইনে যদি যে জিনিসটা চাওয়া হয়েছে এটার লেখাটা তুলে ধরতে পারো, এই 5-6 লাইনের জন্যই তোমাকে 2 মার্কস দিবে। আর যদি আসল কথা না লিখে মানে অহেতুক ইনফরমেশন দিয়ে তুমি 1 পেজেও লিখো, তোমাকে 1 দিবে। আর যদি কথার যে জিনিসটা এখানে চাওয়া হয়েছে, যেমন এখানে বলা হচ্ছে কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য কি, তুমি যদি এই 4টা বৈশিষ্ট্য 4 লাইনেও লেখো, তোমাকে ফুল মার্কস দিবে। আর যদি এই 4টা বৈশিষ্ট্য না জেনে এখানে মনে করো তুমি এলোমেলো ভাবে 1-2টা বৈশিষ্ট্য বর্ণনা করে একদম 1 পেজ লিখলা, তুমি কিন্তু 1 মার্কসে দিবে। এই জন্য এখানে মাথায় রাখবা যে এটার প্রশ্নের জন্য খুব বেশি বড় বা বেশি লেখা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি আসল জিনিসটা এখানে তুলে ধরতে পারছো, তুমি যতটুকু জানো সেই বিষয়টা সংক্ষেপে এখানে তুলে ধরো। এবং এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে 5-6 লাইন লেখা, অর্থাৎ হাফ পেজের মতো লেখাটাই এখানে সবচেয়ে স্ট্যান্ডার্ড। তারপরে আসি 3 নাম্বার। এখন এটার উত্তর দিতে গেলে, গ নাম্বারের উত্তর দিতে গেলে আমাকে উদ্দীপকটা পড়ে তারপরে উত্তর দিতে হবে। তো চলো গ নাম্বারের উত্তরের জন্য আগে উদ্দীপকটা পড়ি এবং এখানে কি প্রশ্নটা করছে সেটা একটু দেখি। এখানে প্রশ্নটা করা হচ্ছে যে রাশেদের প্রশ্নের আলোকে সমাজের পরিবর্তনশীলতা ব্যাখ্যা করো। তাহলে রাশেদের যে এখানে প্রশ্নটা ছিল, আমরা যদি উদ্দীপকটা পড়ি রাশেদের প্রশ্ন কি ছিল। রাশেদ তার পাঠ্য বই থেকে জানতে পারলো সমাজ পরিবর্তনশীল এবং একসময় মানুষ যাযাবর জীবন করতো। সে তার দাদার কাছ থেকে জানতে চাইলো মানুষ কিভাবে ধীরে ধীরে বসবাসের জন্য নির্দিষ্ট স্থানে স্থায়ী হলো। তাহলে তার যে কথাটা যে সমাজের পরিবর্তনশীলতা ব্যাখ্যা, অর্থাৎ সমাজ যে পরিবর্তনশীল সেই জিনিসটা আমি ব্যাখ্যা করবো। এখানে উদ্দীপকে একটা পরিবর্তনশীল কথা বলা আছে যে সমাজ কি হয়, পরিবর্তনশীল। একটা সময় মানুষ যাযাবর জীবনযাপন করতো, তারপরে কৃষিভিত্তিক সমাজ আসলো, তারপরে মানুষজন এখন আরো বেশি সভ্য হইলো, এখন বিভিন্ন ধরনের শহুরের জিনিসের প্রতি মানুষের আকর্ষণ। অর্থাৎ সমাজ কোন সময় কি স্থির ছিল না, বিভিন্ন সময়ের পরিক্রমায় 100 বছর আগে যেরকম সমাজ ছিল এখন কিন্তু এরকম নাই, অনেকটা পরিবর্তন হয়েছে। আবার এখন আমরা যেরকম আছি 100 বছর পরে বা 50 বছর পরে হয়তো এরকম থাকবে না, আরো অনেক কিছুর পরিবর্তন আসবে। এই যে পরিবর্তনশীলতা এইটা আমাকে ব্যাখ্যা করতে হবে। এখন আমি কিভাবে ব্যাখ্যা করতে পারি? ব্যাখ্যা করার জন্য প্রথমে আমি বললাম যে সমাজের পরিবর্তনশীলতা ব্যাখ্যার জন্য আমি উদাহরণস্বরূপ বললাম যে মানুষ আগে কি করতো, যাযাবর জীবনযাপন করতো, পরবর্তীতে খাদ্য ও সংগ্রহের প্রতি নির্ভরশীল ছিল। এরপরে তারা কি করলো, একটা কৃষিভিত্তিক সমাজের দিকে আসলো এবং কৃষিভিত্তিক সমাজের পরে প্রযুক্তির উন্নতি আসলো, প্রযুক্তির উন্নতির পর শিল্পভিত্তিক সমাজ এবং এরপরে আধুনিক প্রযুক্তিভিত্তিক সমাজের যখন আইসিটি নির্ভরশীলতা, এটা কি আগে ছিল? এটা 100-150 বছর আগে কিন্তু এরকম কোনো কিছুর ধারণাই ছিল না। তারপরে আস্তে ধীরে এগুলোর পরিবর্তন আসছে, শিল্প বিপ্লব হইলো, এরপরে আধুনিক যে বর্তমান প্রযুক্তির বিপ্লব এটা আসছে। সুতরাং এই যে পরিবর্তনশীলতা এটা কি আস্তে ধীরে পরিবর্তনশীল হয়ে আসছে। এখন যে অবস্থানে আসি সেটাও আর একটা সময় হয়তো থাকবে না, আরো নতুন কিছু আসবে, আরো পরিবর্তন আসবে। এই যে পরিবর্তনের ব্যাখ্যাটা, এখানে আমরা উত্তরটা যদিও শর্টকাট দেওয়া আছে, কিন্তু এখানে এটা শর্টকাট দেওয়া হয়েছে তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য। এইটার উত্তরটা অন্তত তোমাকে 1 পেজে দিতে হবে। অর্থাৎ এই গ মার্কসের উত্তর যেটা, এটা তোমাকে অ্যাটলিস্ট 1 পেজ লিখতে হবে। যেহেতু এটার মার্কস 3 থাকে, 3 মার্কসের জন্য তোমাকে 1 পেজ লিখে উত্তরটা দিতে হবে। এবং এটা শুরুতে এই জিনিসটা চা হয়, এটা লেখাটা লিখে তারপরে তোমার ব্যাখ্যাটা, যেমন এখানে যে সমাজের পরিবর্তনশীলতার ব্যাখ্যাটা তুমি তোমার মতো করে দিতে পারো। আবার বইয়ে বিভিন্ন লাইন আছে সেগুলো তুমি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারো, কিন্তু এটার জন্য একদম হুবহু বই থেকে তুলে দেওয়া বা এরকম মুখস্থ করে দেওয়ার কিছু নাই। তুমি তোমার মতো করে ব্যাখ্যা করবা, কিন্তু ব্যাখ্যাটার জন্য একটু ইনফরমেটিভ হয় এবং একটু সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করবা। তাইলে এখানে 1 পেজ লেখার মাধ্যমে তুমি এখানে যদি ভালো লেখা হয় 3-3 পাবা। আর যদি ভালো নাও লিখতে পারো, যদি মোটামুটি ইনফরমেশনও দিতে পারো, তোমাকে অন্তত 2 মার্কস এখানে দিবে। ঠিক আছে, তারপরে আসো পরবর্তী সৃজনশীল, যে এখানে দেখা যায় এটার গ মার্কসটা নাই। চলো পরবর্তী সৃজনশীলে যাই, সেখানে আমরা ঘ মার্কস নিয়ে আলোচনা করব। এখানেও একটা উদ্দীপক দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নেরই বিভিন্ন ধরনের উদ্দীপক হইতে পারে, একটা অনুচ্ছেদ থাকতে পারে, আবার অন্য ধরনের উদ্দীপকও থাকতে পারে, কিন্তু যে কোনো একটা বিষয় শুরুতে উদ্দীপকটা দেওয়া থাকে, সেই উদ্দীপকের আলোকে আমাদের লাস্ট 2টা প্রশ্নের উত্তর দিতে হয়। তো এখানে আমাদেরকে যে সৃজনশীল 2 নাম্বারটা আছে সেটা নিয়ে যদি আলোচনা করি, তো উদ্দীপকটা প্রথমে দেখো তোমরা। উদ্দীপকে বলা হচ্ছে মারুফ ও তার বন্ধু আলোচনা করেছিল যে অতীতে মানুষ কিভাবে জীবনযাপন করতো এবং তারা ধীরে ধীরে উন্নতি করেছে। রনি জানতে চাইলো শিল্প বিপ্লব কিভাবে মানুষের জীবনকে বদলে দিয়েছে।
এখন প্রথম দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্নের জন্য আমি আগেই বলেছিলাম যে এখানের জন্য কি নাই উদ্দীপকের প্রয়োজন হয় না, এই দুটো প্রশ্ন আমরা নিজেদের মতো করে দিতে পারি। আর লাস্ট যে দুইটা প্রশ্ন থাকে, যদি ওখানে গ নাম্বার প্রশ্নটা দেওয়া নাই, তো একটা দেওয়া আছে, এই প্রশ্নের জন্য আমাদের কি করার প্রয়োজন নাই, উদ্দীপক এই দুইটা প্রশ্নের জন্য উদ্দীপকের প্রয়োজন, আর এইটা আমাদেরকে উদ্দীপক করে দিতে হবে। তো চলো প্রথম দুইটা প্রশ্নের উত্তর আমরা কি একটু দেখি। সভ্যতা কি, আমরা এটার জন্য লিখবো যে সভ্যতা হচ্ছে মানুষের সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের সমষ্টিগত রূপকে সভ্যতা বলা হয়। তারপরে আসো শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য তোমাকে বলা হচ্ছে। শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলো কি কি? শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য হচ্ছে, এক হচ্ছে যন্ত্রের ব্যবহার, হাতে কাজের পরিবর্তে যন্ত্রের ব্যবহার শুরু হয়, কারখানার প্রতিষ্ঠা অর্থাৎ বড় বড় কারখানা গড়ে ওঠে, উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়, তারপরে নগরায়ন অর্থাৎ মানুষ গ্রাম থেকে শহরের দিকে আসতে শুরু করে। এই যে চারটা, এই চারটা হচ্ছে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য। অর্থাৎ তোমাকে খ মার্কসে এরকম প্রশ্নই থাকবে যেগুলো তুমি 4-5 লাইনের মধ্যে উত্তরটা দিয়ে দিতে পারো, এবং এগুলো তোমাকে এইভাবেই উত্তর দিতে হবে। অল্প কথায় যে জিনিসটা চাওয়া হবে সেটার উত্তরটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে আসো তোমাকে যে 3 নম্বরে যে কোয়েশ্চনটা করা হয়েছে সেটা দেখো। এখানে বলা হচ্ছে যে রনির প্রশ্নের আলোকে শিল্প বিপ্লবের প্রভাব বিশ্লেষণ, অর্থাৎ শিল্প বিপ্লবের কি প্রভাব ছিল সেইটা আমরা এখানে আলোচনা করব। শিল্প বিপ্লবের প্রভাব যদি আমরা আলোচনা করি, আমরা অলরেডি বৈশিষ্ট্য পড়লাম এবং বৈশিষ্ট্যের মধ্য দিয়েই কিন্তু অনেকগুলো প্রভাব বোঝা যায়। তারপর আমরা প্রভাবটা যদি আরেকটু বিস্তারিত বলার চেষ্টা করি, প্রভাব হচ্ছে শিল্প বিপ্লবের ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। কি হয়? জীবনযাত্রার মান উন্নত হয়, জীবনযাত্রার মান উন্নত হয় এবং কৃষি থেকে শিল্পে পরিবর্তন আসে, যার ফলে নতুন প্রযুক্তি আবিষ্কার হয়। তাহলে প্রভাব মানে হচ্ছে কি লাভ ক্ষতিটা হয় সেই জিনিসটা বোঝাবো আমরা, যে এই শিল্প বিপ্লবের কারণে মানুষের জীবনযাত্রায় কি ধরনের পরিবর্তন আসে বা কি লাভ ক্ষতি হয় সেই বিষয়টা আমরা এখানে তুলে ধরবো। তারপরে আসি গ্রাম থেকে শহরে আসতে শুরু করলাম, এটা কিন্তু একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোর সাথে মোটামুটি প্রভাবের একটা মিল থাকে। তো এই বৈশিষ্ট্যগুলো চাইলে এখানে দুই একটা এখানে আলোচনা করে দিতে পারো। অর্থনীতি বাণিজ্য নির্ভর হয়ে ওঠে, এতে জীবনধারা পরিবর্তন আসে এবং আধুনিক বিশ্ব গড়ে ওঠে। অর্থাৎ এই যে কয়েকটা বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে সংক্ষেপে, এটা হচ্ছে শিল্প বিপ্লবের প্রভাব। এবং এখানে তোমাকে এই কয়েকটা কথা এখানে যে উত্তর দেওয়া হয়েছে, তোমাকে কিন্তু পরীক্ষাতে এই কয়েকটা কথায় উত্তর দিলে চলবে না। এখানে জাস্ট তোমাকে মেইন ক্লুগুলো তুলে ধরা হয়েছে, বাকিটা হচ্ছে তুমি তোমার মতো করে ব্যাখ্যা করবে। যে এই যে যে পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, এই প্রত্যেকটা পয়েন্টকে তোমাকে আরেকটু বড় করে ব্যাখ্যামূলকভাবে লিখতে হবে। যেমন ধরো মানুষ গ্রাম থেকে শহরে আসতে থাকে, এই কথাটা বলার পর তুমি ব্যাখ্যা করলা যে মানুষ গ্রাম থেকে শহরে আসে, শহরের জীবনে কেন আসে, এটা তুমি একটু ব্যাখ্যা করে দিলে যে এখানে শহরের জীবনে আধুনিক জীবনযাপন, এখানে সকল সুযোগ সুবিধা ভোগ করা যায়। মানুষ বিভিন্ন চাকরির সুবাদে, যেমন গ্রাম থেকে মানুষদের বেশি করে শহরে আসার অন্যতম একটা কারণ হচ্ছে কর্মসংস্থানের খুঁজে। গ্রামের যে কৃষিভিত্তিক সমাজ, এখানে এটা অনেকেই হয়তো তার কৃষি জমির ব্যবস্থা নাই, বা দেখা যায় যে ওইটার প্রতি মানুষ না থেকে শহরের জীবনের যে চাকরির জীবন বা যেখানে যে কর্পোরেট লাইফ, এটার প্রতি মানুষ আকৃষ্ট হয়, এখানে আসে বিভিন্ন সুযোগ সুবিধা নিতে। পাশাপাশি শহরের জীবনের বিভিন্ন সুযোগ সুবিধাও কিন্তু রয়েছে এখানে, বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা বলো বা শিক্ষা ব্যবস্থা বলো, এগুলো কিন্তু গ্রামের থেকে অনেক বেশি উন্নত। এখানে আসতে মানুষ অনেক সুযোগ সুবিধা পায়, এর কারণে কিন্তু মানুষ গ্রাম থেকে শহরে আসতে শুরু করে। পাশাপাশি বিভিন্ন কলকারখানা গড়ে ওঠে, বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ কিন্তু শহরে হয়। এইগুলোর দিক চিন্তা করে মানুষ শহরে আসতে শুরু করে। এইভাবে তুমি প্রত্যেকটা পয়েন্টে নিজের মতো করে একটু ব্যাখ্যা করে এই গ নাম্বারের উত্তরটার জন্য তুমি 1 পেজের মতো লিখতে পারো। ঠিক আছে, 1 পেজ লিখলেই মোটামুটি যদি ভালো লেখা হয় এনাফ। আর যদি 1 পেজের চেয়ে একটু বেশিও হয়, 1.5 পেজ চলে যায়, তাতেও মন্দ না। কিন্তু এটা স্ট্যান্ডার্ড হচ্ছে 1 পেজ বা তার বেশি লেখা, এবং 1 পেজ হচ্ছে সর্বনিম্ন। তুমি এটা 1 পেজ দেখতে পারো, আর যদি একটু বেশি হলেও কোনো সমস্যা নাই। আবার এটা 2 পেজে যাওয়ার কোনো দরকার নাই, বা 2-2.5 পেজ অনেকে যেটা লেখে, এটা করার কোনো মানে নাই। তুমি 2 পেজের বেশি কোনোভাবেই লেখা যাবে না, 1 পেজ থেকে 1.5 পেজ এর মধ্যে রাখাই সবচেয়ে উত্তম। এবং এই 1.5 পেজ বা 1 পেজ লিখলে কিন্তু তোমাকে এখানে ভালো লেখা হলে 3-এ 3 দিবে, আর যদি মোটামুটিও লেখা হয় 3-এর মধ্যে তুমি 2 পাবা। এই হচ্ছে সৃজনশীল লেখার ওয়ে। আর আরেকটা জিনিস তোমরা মনে করিয়ে দিই তোমাদেরকে,
পরীক্ষাতে যেহেতু অপশন থাকে তুমি চাইলেই কিন্তু একটা সৃজনশীল স্কিপ করতে পারো। তো এরকম অনেক সময় হয়, অনেকেই কি করে, ধরো দেখা যায় যে প্রথম দুইটা প্রশ্নের উত্তর সে পারে, অর্থাৎ ক খ পারে, কিন্তু এই লাস্ট যে দুইটা প্রশ্ন সে এই দুইটা পারে না। এক্ষেত্রে তুমি যদি এই জিনিসটা না দেখে আগেই লেখা শুরু করো, ক খ লেখার পর দেখলা যে হ্যাঁ গত আমি পারি না, এখন কি করবো, এখন কাইটা আবার নতুন করে শুরু করবো, এতটা সময় কিন্তু তোমার হাতে থাকে না। এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে তুমি যখন একটা সৃজনশীল লেখা শুরু করবা, এই সৃজনশীলের সবগুলা প্রশ্ন দেখো যে সবগুলা প্রশ্নের উত্তর তুমি পারো কিনা, এবং সবগুলা সৃজনশীলের মধ্যে তুমি খুঁজে বের করো যে কোন প্রশ্নগুলা বা কোন সৃজনশীলের সবগুলা প্রশ্ন তুমি ভালো লিখতে পারো। যে সৃজনশীলগুলার ভালো লিখতে পারবা, যে সৃজনশীলের সবগুলা প্রশ্নের উত্তর তুমি ভালো পারবা, সেই 5টা সৃজনশীল পরীক্ষা লেখা শুরুর আগে সিলেক্ট করে নাও যে এই সৃজনশীলের আমি সবগুলা পারি। এক্ষেত্রে সবচেয়ে ভালো এটা, এবং পরীক্ষা শুরুর আগেই করতে পারো। অর্থাৎ পরীক্ষা শুরুর আগে তোমার কাছে যদি 8টা সৃজনশীল থাকে, 8টার মধ্যে 5টা লিখতে হয়, তাহলে তুমি 5টা খুঁজে বের করো শুরুতেই যে কোন 5টা সহজ তোমার কাছে মনে হয়, কোন 5টার উত্তর তুমি দিতে পারবা সহজে বা ভালো লিখতে পারো। সেই 5টা আগে একটু দাগ দিয়ে যাও যে আমি 1 পারি, 3 পারি, 4 পারি, 5, 6 পারি, এভাবে তুমি খুঁজে বের করে তারপরে উত্তর লিখো। এতে তোমার সময় বাঁচবে এবং পরীক্ষাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। অনেক সময় কিন্তু অনেকে এই বিপদটাতে পড়ে যে দেখা যায় 1-2টা লেখার পরে বাকি লাস্ট 2টা প্রশ্নের উত্তর সে পারতে, অর্থাৎ এই গ এবং ঘ পারতেছে না, ক খ পারছে, বাকি 2টা পারে না। এখন এখানে দেখো এই 2টার প্রশ্ন কিন্তু অনেকটা মার্কস, তুমি যদি শুধুমাত্র 2টা প্রশ্ন ভালো লিখো, বাকি লাস্ট 2টা প্রশ্ন না লিখতে পারো, তাহলে কিন্তু এখানে ভালো মার্কস পাবা না। এই জন্য অবশ্যই এটা মাথায় রেখে তারপর প্রশ্ন লেখা শুরু করবা। আগে 4টা প্রশ্ন দেখে নিবা যে 4টা ভালো পারো কিনা, না পারলে অন্য সৃজনশীলের দিকে যাবা। এখন পরবর্তী অধ্যায়ের এমসিকিউ দেখি, এখানে কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে। প্রথমে, বাংলাদেশের প্রাচীনতম প্রত্ননিদর্শন কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে ওয়ারী বটেশ্বরে পাওয়া যায়। মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? মহাস্থানগড় হচ্ছে বগুড়া জেলায় অবস্থিত। পাহাড়পুর বৌদ্ধবিহার কোন রাজবংশের সময় নির্মিত? এটা হচ্ছে পাল রাজবংশের সময় নির্মিত। তারপরে আসো পাল বংশের প্রতিষ্ঠাতাকে, এটা কিন্তু আমরা আগের অধ্যায়ে চলে গেছি, এখানকার কিছু এমসিকিউ ওই অধ্যায়ে মিক্স হয়েছিল, এটা আবার এখানে আমরা পড়বো। তাই পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। মাছরান্নাই বলতে কি বোঝায়? মাছরান্নাই বলতে বোঝায় হচ্ছে অরাজকতা। কি বোঝায়? অরাজকতা। গুপ্ত যুগের বিখ্যাত শাসক কে ছিলেন? গুপ্ত যুগের বিখ্যাত শাসক ছিলেন হচ্ছে সমুদ্রগুপ্ত। কে ছিলেন বিখ্যাত শাসক? সমুদ্রগুপ্ত। চর্যাপদ কোন যুগের সাহিত্য? চর্যাপদ হচ্ছে পাল যুগের সাহিত্য। রামচরিত কাব্যের রচয়িতাকে? রামচরিত কাব্যের রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী। এবং দানসাগর ও অদ্ভুত সাগর কার রচনা? এটা হচ্ছে বল্লাল সেনের রচনা। কার রচনা? বল্লাল সেনের রচনা। ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর হচ্ছে নরসিংদী জেলায় অবস্থিত। কোথায় অবস্থিত? নরসিংদী জেলায় অবস্থিত। তারপরে আসি 11 নম্বর এমসিকিউ যাই। মহাস্থানগড়ের প্রাচীন নাম কি? মহাস্থানগড়ের প্রাচীন নাম কি? পুণ্ডনগর, গৌড়, বিক্রমপুর? এটার সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। অনেকে এটাকে গৌড় বলে, আবার অনেকে পুণ্ডনগর বলে থাকে। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে কি? এই প্রশ্নটা দেখো, এটা কিন্তু একটা অন্য ধরনের এমসিকিউ। অনেকে এটা দেখে হয়তো একটু কনফিউজ হতে পারে যে এটা কিভাবে উত্তর দিতে হয়। এটার উত্তর হচ্ছে, এখানে 3টা অপশন দেওয়া থাকে। নর্মালি আমাদের যে এখানকার দেখো, এখানে 4টার মধ্যে জাস্ট একটা সঠিক, তুমি একটা প্রশ্নের সঠিক উত্তরটা খুঁজে পাবে। কিন্তু এখানে দেখো 3টা দেওয়া আছে, 3টার মধ্যে অনেক সময় হবে 3টাই সঠিক, এমন সময় হবে একটা সঠিক, কখনো 2টা সঠিক, এই ধরনের হইতে পারে। অর্থাৎ কখনো এই প্রথমটা আর শেষটা সঠিক, কখনো প্রথমটা দ্বিতীয়টা সঠিক, কখনো 1, 2, 3 তিনটাই সঠিক, কখনো আবার যে কোনো একটা সঠিক বা লাস্ট 2টাও সঠিক হইতে পারে। এটার ক্ষেত্রে আমাদের এইখানে না, আমরা দেখবো হচ্ছে এই নিচের যে অপশনগুলো আছে এটার মধ্যে এই 2টা সঠিক নাকি এই 2টা সঠিক নাকি এই 3টাই সঠিক নাকি 2 আর 3 সঠিক। তো এখানে দেখো এই মহাস্থানগড়ের 2টা নাম, একটা হচ্ছে পুণ্ডনগর, আবার অনেকে এটাকে গৌড় নামে ডাকে, এই জন্য এটা সঠিক উত্তর হচ্ছে ক, অর্থাৎ 1 আর 2 প্রথম 2টা সঠিক। বিক্রমপুর নামটা ভুল। তারপরে আসো পাহাড়পুর বৌদ্ধবিহারের আরেক নাম কি? পাহাড়পুর বৌদ্ধবিহারের আরেকটা নাম হচ্ছে সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার অনেকেই বলে। মাছরান্নাই যুগ বলতে কোন যুগের সাথে সম্পর্কিত? মাছরান্নাই যুগ হচ্ছে মূলত, যেহেতু এটা পাল যুগের আগে বা পাল যুগের সময় এসে এই মাছরান্নাই যুগটার সমাপ্তি ঘটে, এই জন্য এটাকে আমরা পাল যুগের সাথে সংযুক্ত বলতে পারি, পাল যুগের সাথে সম্পর্কিত। তারপরে পাল যুগের বিখ্যাত ভাস্কর কে ছিলেন? পাল যুগের বিখ্যাত ভাস্কর ছিলেন হচ্ছে ধীমান পাল। চর্যাপদ কি ধরনের সাহিত্য? চর্যাপদ হচ্ছে একটা ধর্মীয় গান টাইপের একটা সাহিত্য ছিল। রামচরিত কোন ভাষায় রচিত? রামচরিত হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। পদল যুগের বিখ্যাত চিত্রশিল্পী কে ছিলেন? পদল যুগের বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন বিট পাল। তারপরে আসো মাছরান্নাই শব্দের অর্থ কি? মাছরান্নাই শব্দের অর্থ হচ্ছে
এটার মানে যদি আমরা অর্থগত দিক থেকে শাব্দিক অর্থ, তাহলে এটা হচ্ছে এরকম হয় যে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, এটা অর্থ। কিন্তু এটার মূল যে ব্যাখ্যা, এখানে কিন্তু এটা বড় মাছের সাথে ছোট মাছের কোনো সম্পর্ক নাই। এখানে মূলত একটা হচ্ছে অরাজক অবস্থা শুরু হয়েছিল, বিশেষ করে রাজা শশাঙ্কের মৃত্যুর পর যে 100 বছর অরাজক অবস্থা ছিল, অর্থাৎ একটি গ্রুপ আরেকটি গ্রুপের সাথে সংঘর্ষ, তাদের নিজের রাজ্যের মধ্যে একটা অভ্যন্তরীণ কুন্দল লেগে থাকতো, এক এলাকার সাথে অন্য এলাকার সংঘর্ষ সবসময় লেগেই থাকতো, অর্থাৎ কোনো যোগ্য শাসক ছিল না। এই জন্য পুরো রাজ্য জুড়ে যে অরাজক ব্যবস্থা ছিল এটাকে বলা হয় মাছরাঙা। কিন্তু এটা যদি আমরা এমনি শব্দগত অর্থ বলি তাহলে এটাকে বলতে পারি যে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলা। আর নর্মালি যদি আমরা এটার ব্যাখ্যাগত দিকটা দেখি তাহলে এটার আসল অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, অরাজকতা ইত্যাদি। তারপরে বাংলার শেষ হিন্দু রাজবংশ কোনটি? বাংলার শেষ হিন্দু রাজবংশ হচ্ছে সেন রাজবংশ। কোনটি? সেন রাজবংশ। তারপরে আসো লক্ষণ সেনের কোন রাজবংশের ছিলেন? লক্ষণ সেন হচ্ছে সেন রাজবংশের, যেহেতু তার নামে সে সেন আছে এটা দেখে বোঝা যায় তিনি লক্ষণ সেন সেন রাজবংশের ছিলেন। সেন রাজবংশের প্রতিষ্ঠাতাকে, সেন রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন হেমন্ত সেন। পাল রাজাদের ধর্ম কি ছিল? পাল রাজারা ছিলেন মূলত হচ্ছে বৌদ্ধ ধর্মের। গুপ্ত যুগকে বলা হয় বাংলার স্বর্ণযুগ। বাংলা ইতিহাসের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? বাংলা ইতিহাসের প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক, এবং তার মৃত্যুর পরে কিন্তু মাছরাঙার যুগের সূচনা হয়েছিল। বৌদ্ধ ধর্ম কোন রাজবংশের শাসনামলে প্রসার লাভ করে? বৌদ্ধ ধর্ম মূলত হচ্ছে পাল রাজবংশের শাসনামলে বিস্তার লাভ করে। তাহলে বৌদ্ধ ধর্ম হচ্ছে, এটার সঠিক উত্তর হচ্ছে 2, অর্থাৎ পাল রাজবংশে এটার বিস্তার ঘটে। তারপরে আসো কেদার রায় কোন রাজবংশের সাথে যুক্ত ছিলেন? কেদার রায় হচ্ছে মূলত সেন রাজবংশের সাথে যুক্ত ছিলেন। বাংলার ইতিহাসের গৌর কোন নগরীর নাম ছিল? গৌর হচ্ছে মালদহ নগরীর নাম ছিলেন। সেন রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? সেন রাজারা হচ্ছে হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। বিজয় সেন কোন রাজবংশের ছিলেন? বিজয় সেন হচ্ছে সেন রাজবংশের। বাংলার ইসলাম, অর্থাৎ বাংলায় ইসলামের আগমন ঘটে কোন শতকে? বাংলায় ইসলামের আগমন ঘটে হচ্ছে 8ম শতকে। এই হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখন আমরা সিকিউ এর দিকে যাই, যেখানে কি কি সিকিউ পাওয়া যায়। তো চলো আমরা সিকিউ এর আলোচনাটা করি। অলরেডি আমরা প্রথম অধ্যায়ে সিকিউ পড়ে আসছি, যদিও এখানে এই ঘ নাম্বার প্রশ্নটা ছিল না, সৃজনশীলতা, কিন্তু এখানে আছে। এখানে আমরা ঘর উত্তরটা কিভাবে দিতে হয় এটা আমরা একটু আলোচনা করব। তো দেখো এখানে একটা 4 টাইপের দেওয়া আছে, তথ্য 1, তথ্য 2। আমরা নর্মালি এর আগেরটাতে দেখছিলাম একটা অনুচ্ছেদ, এই ধরনেরও থাকতে পারে, চার্ট থাকতে পারে, কখনো ছক থাকতে পারে। তো যাই থাকুক না কেন, উদ্দীপকটা দেখার মাধ্যমে আমাদেরকে লাস্ট 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রথম 2টা কিন্তু উদ্দীপকের প্রয়োজন হয় না, উদ্দীপক ছাড়াই আমরা উত্তর দিতে পারি। যেমন এখানে বলা হচ্ছে কোন সম্রাট 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেন? এটা হচ্ছে সম্রাট ধর্মপাল 50টি বৌদ্ধবিহার। এটা এক কথায় উত্তর, যে কে নির্মাণ করেন? সম্রাট ধর্মপাল 50টি বৌদ্ধবিহার, এক কথায় উত্তর শেষ। তারপরে আসে 2, টুল বলতে কি বোঝায়? প্রাচীন বাংলাদেশের হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো টুল। হিন্দু ধর্মগ্রন্থ টুলের প্রধান পাঠ্য বিষয় ছিল। প্রাচীন বাংলাদেশের হিন্দুদের প্রাথমিক বিদ্যালয় ছিল 3 ধরনের, যেমন গুরুগৃহ, চতুষ্পাঠী, পাঠশালা। চতুষ্পতিতে পড়ানো পাঠত কেবল ব্রাহ্মণ ঘরের ছেলেমেয়েরা। এখানে সংস্কৃত ভাষা শেখানো হতো যাতে টোলে উচ্চশিক্ষা গ্রহণ করতে সুবিধা হয়। টোল মানে হচ্ছে কি, একটা হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের যে জায়গা সেটাকেই টুল বলা হতো। তারপরে তোমরা এখানে একটু ব্যাখ্যা দিতে পারো যে টুলে কি কি ধরনের পড়াশোনা হয়। এই হচ্ছে খর উত্তর। তারপরে আসো গো, এখানে উত্তর দিতে গেলে আমাকে উদ্দীপকটা লাগবে। দেখো প্রশ্নটা বলা হচ্ছে তত্ত্ব 1 এর মধ্যে প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো। তো এখানে দেখো তত্ত্ব 1 বলা হচ্ছে প্রধান ফসল ধান, প্রচুর ধান উৎপাদন ও রপ্তানিকৃত দ্রব্য চিংড়ি ও ব্যাং। এখানে আমাদের এটা ফসলের নাম দেওয়া আছে ধান, এবং পাশাপাশি আমাদের প্রচুর রপ্তানিকৃত যে দ্রব্য চিংড়ি ও ব্যাং, এইটার কথা এখানে বলা আছে। এখন আমরা কি করব? এই গৌরবময় যে ক্ষেত্রটি সেটা আমরা ব্যাখ্যা করব। তো আমি দেখো বললাম তত্ত্ব 1 প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি হলো অর্থনীতি, অর্থাৎ এখানে আমাদের যে অর্থনীতি বা কৃষির কথা এখানে বলা আছে, যেটা আমি বললাম যে আমাদের গৌরবময় ক্ষেত্রটি হলো কৃষি বা কুটির শিল্প ও ব্যবসা বাণিজ্যকে বোঝানো হয়। তাহলে এইটার উত্তরটা আমরা যখন দিব তখন তোমাকে মনে রাখতে হবে যে যে জিনিসটা এখানে চাওয়া হচ্ছে, ধরো তুমি ক্ষেত্রটা ব্যাখ্যা করবা, এবং তুমি যদি ক্ষেত্রটা উল্লেখ না করে সরাসরি ব্যাখ্যা করো, তাহলে কিন্তু তোমাকে এখানে মার্কস কম দিবে। এই জন্য প্রথমেই এই প্রশ্নের উত্তর যখন দিবা গ মার্কসের, তখন এই ধরনের একটা ব্যাখ্যা যখন চাইবে যে এখানে উদ্দীপকের বিষয়টি ব্যাখ্যা করো, উদ্দীপকের কোন ক্ষেত্রটি তুলে ধরে সেইটি ব্যাখ্যা করো, উদ্দীপকের কোন বিষয়টির সাথে মিল রয়েছে সেটি ব্যাখ্যা করো। তো এই ধরনের প্রশ্ন যখন করবে তখন শুরুতেই তোমাকে বলে দিতে হবে যে এই বিষয়টির সাথে মিল রয়েছে বা এই ক্ষেত্রটি হচ্ছে এটা। যেমন এখানে দেখো শুরুতেই বলা হচ্ছে যে তত্ত্ব 1 এর মাধ্যমে আসলে প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্র অর্থনীতি বা কৃষি
বা কুটির শিল্প ব্যবসা বাণিজ্যকে বোঝানো হয়েছে। এই কথাটা প্রথমেই বলতে হবে। এই কথাটা বলা মাত্রই তোমাকে এখানে 1 মার্ক দিবে। আসলে এই প্রশ্নটার উত্তরটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে তোমার এই প্রথম কথাটা, অর্থাৎ এখানে একটা জ্ঞানমূলক প্রশ্নের মতো থাকে, এটা তোমাকে উদ্দীপকের মাধ্যম থেকে এটা নিজের মধ্যে ক্যাপচার করতে হবে যে এখানে কোন জিনিসটা চাওয়া হয়েছে এটা বুঝে নিতে হবে, এবং এটা বুঝে শুরুতে বলেই হবে। এখানে তুমি বললে 1 মার্কস, তারপরে বাকি নিচের যে ব্যাখ্যা থাকে এই ব্যাখ্যাটার মধ্যে মাঝখানে তুমি কোন বিষয়টা এখানে চাওয়া হয়েছে এই ক্ষেত্রটা নিজের মতো করে ব্যাখ্যা করলা, এইখানে থাকবে তোমার 2 মার্কস, এবং শেষে এই নিজের মতো করে কনক্লুশন দিলা যে এই ক্ষেত্রটি হচ্ছে এটা, আবার চাইলেও তুমি নিয়ে আসতে পারো ক্ষেত্রটির কথা নিচে উল্লেখ করতে পারো। আর যদি নাও করো প্রথমের কথাটা বলে যে এটা ক্ষেত্রটা হচ্ছে এটা, তারপরে ব্যাখ্যা তুমি দিলা, এই ব্যাখ্যার মধ্যে থাকবে 2 মার্কস। 2 এর মধ্যে ভালো ব্যাখ্যা হলে 2 এ 2 দিবে, আর যদি ভালো ব্যাখ্যা না হয় তাহলে তো 1 দিবে। আর এই শুরুতে তুমি এটা লেখলেই তোমাকে 1 মার্ক দিবে। আর যদি শুরুতে এই কথাটা না লিখো, তুমি যত ভালো ব্যাখ্যা দাও না কেন তোমাকে 1 2 এর বেশি কখনোই দিবে না, 1 বা 2 দিবে। এই ক্ষেত্রে সবসময় চালাকি হচ্ছে শুরুতে এটা বলে দেও, বলে দিলে তুমি এখানে 1 মার্কস পেয়ে যাবে। বাকিটা তুমি যতটুকু পারো ব্যাখ্যা করলা। তো চলো আমরা ব্যাখ্যাটা দেখি। ব্যাখ্যাটা হচ্ছে প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। এ সময় কৃষিতে উদ্ধৃত ছিল, অর্থাৎ আমাদের যে ধান উৎপাদন হইতো বা আমাদের অন্যান্য যে ফসল সেগুলো উদ্ধৃত হওয়ার পর আমরা সেগুলো কি করতে পারতাম, রপ্তানি করতে পারতাম। তুলা, সরিষা, পান চাষের জন্য বাংলাদেশের খ্যাতি ছিল। তাছাড়া আরো বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে, যেমন আমাদের মসলিন কাপড় ছিল, আমাদের মশলার একটা খ্যাতি ছিল। এই বিষয়গুলো তুমি তোমার মতো করে এখানে ব্যাখ্যা করতে পারো। এখানে বইয়ে যেরকম হুবহু দেওয়া আছে ওইভাবে যে ব্যাখ্যা করতে হবে তা না, তুমি ওই ইনফরমেশনগুলো দিয়ে তুমি তোমার মতো করে একটু ব্যাখ্যা করবা। এবং এখানের উত্তর আমি আগেও বলেছি যে কমার্সের জন্য 1 পেজ থেকে 1.5 পেজ, 1 থেকে 1.5 পেজ হচ্ছে স্ট্যান্ডার্ড, এর মধ্যে এটার উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই। এর বেশি লেখলে টিচাররা অনেকে এটা নেগেটিভলি নেয় যে হয়তো ভালো ইনফরমেশন দিতে পারে না, এই জন্য অনেক বেশি লেখার চেষ্টা করছে। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে একটু কম কথায় ভালো উত্তর দিয়ে দেয়, 1 থেকে 1.5 পেজের মধ্যেই উত্তর শেষ করে দেবা। তারপরে 4 নম্বর যে প্রশ্নটা, এটা বলছে তত্ত্ব 2 এ উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত করো বা মতামত দাও। তো এখানে দেখো 2, আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত। আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত। তাহলে এই যে এখানে তৈরি পোশাক রপ্তানি আমাদের পাটজাত দ্রব্য যে বিশ্বব্যাপী প্রশংসিত, আমাদের এই পাটজাত দ্রব্য এবং পোশাকের যে আমাদের গৌরব রয়েছে সেইটা প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও। তাহলে আমাদের প্রাচীন বাংলাদেশে বা আমাদের বর্তমানেও কিন্তু এই পোশাক শিল্প ও পাটজাত দ্রব্যের কি রয়েছে, গৌরব রয়েছে। এখানে আমেরিকার কথা বলা হয়েছে যে আমেরিকার তৈরি পোশাক বা রপ্তানি এবং পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত। আমাদেরও কিন্তু তৈরি পোশাক ও পাটজাত দ্রব্য প্রাচীনকালেও ছিল বিখ্যাত, বর্তমানেও কিন্তু আমাদের তৈরি পোশাক শিল্পের বিশ্বব্যাপী একটা চাহিদা রয়েছে। এবং এই পোশাক শিল্পের মাধ্যমে কিন্তু বা পোশাক রপ্তানির মাধ্যমে কিন্তু আমাদের দেশের একটা বিশাল অংশ বৈদেশিক মুদ্রা কিন্তু এটার মাধ্যমে আসে। তাহলে এটা আমরা এখানে বলে দিলাম। যেখানে বলা হচ্ছে বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও। আমি বললাম যে হ্যাঁ, উল্লিখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ। এখন তুমি তোমার মতো করে ব্যাখ্যা করলা যে বাংলাদেশের এই ক্ষেত্র রয়েছে, আমাদের প্রাচীনকালে এরকম পাটজাত দ্রব্যের একটা চাহিদা ছিল, এগুলো রপ্তানির মাধ্যমে অর্থ উপার্জন করা হয়তো বর্তমান সময়ে রয়েছে। সুতরাং তুমি তোমার মতো করে এখানে প্রাচীন বাংলাদেশের যে পোশাক রপ্তানি বা পাটজাত দ্রব্য রপ্তানির যে গৌরবময় ইতিহাস সেটা তুমি তো এখানে তুলে ধরবা। তারপরে দেখাইলা যে হ্যাঁ, এটার সাথে আমেরিকার যে উদ্দীপকে যে আমেরিকার কথা বলা হয়েছে এটার সাথে এটা সাদৃশ্য রয়েছে। এখানেও কিন্তু প্রথমে তোমাকে তোমার মতামতটা কি হ্যাঁ না না সেটা তুমি তুলে ধরবা যে হ্যাঁ, এটা সাদৃশ্য রয়েছে, এই কথাটা তুমি শুরুতে বললা যে তোমার মতামত দিতে বলা হয়েছে যে এটা কি হ্যাঁ বা না দুইটাই হইতে পারে। কিন্তু এর সাথে যেহেতু মিল রয়েছে তাহলে আমি কি বলবো, হ্যাঁ, যে উল্লেখিত উদ্দীপকে উল্লেখিত বিষয়গুলোর সাথে বাংলাদেশের গৌরবের সাদৃশ্য রয়েছে বা প্রাচীন বাংলার গৌরবের সাদৃশ্য রয়েছে, নিম্নে আমার মতামত দেওয়া হলো। তারপরে তুমি তোমার মতো করে প্রাচীন বাংলাদেশের যে ইতিহাসের যে গৌরবময় ইতিহাস বা এখানে এই যে তৈরি পোশাক ও পাটজাত দ্রব্যের যে খ্যাতি ছিল সেইটা তুমি তোমার মতো করে ব্যাখ্যা করে দেখা দিতে পারো। এটার মাধ্যমে কিন্তু এটার উত্তর হয়ে যাবে। এবং এই গহমার্কসের উত্তর দেওয়ার জন্য 1.5 পেজ হচ্ছে স্ট্যান্ডার্ড। কত পেজ? 1.5 পেজ। 1.5 থেকে আর যদি বেশি দিতে চাও 1.5 পেজ থেকে সর্বোচ্চ 2 পেজ, এর বেশি যাওয়ার কোনো প্রয়োজন নেই। 1.5 পেজ হচ্ছে স্ট্যান্ডার্ড, 1.5 পেজ পর্যন্ত দিলেই এনাফ। আর যদি তোমার পক্ষে মনে হয় যে না একটু বেশি লেখা সম্ভব তাহলে 2 পেজে যাইতে পারো। তাহলে কি এটা প্রথমটা এই গহমার্কসটা দিবা 1 পেজ আর এটা দিলা 1.5 পেজ, এর বেশি লেখার কি নাই কোনো প্রয়োজন নেই। আবার এটা অনেকে যদি ভালো লেখা হয় 1 পেজও লিখতে পারো। যদি তোমার মনে হয় যে না আমি বেশি লিখতে পারতেছি না, আমার কাছে ইনফরমেশন কম, তখন তুমি এটা 1 পেজে উত্তর দিতে পারো। কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে গহমার্কসেরটা 1 পেজ এবং হোমওয়ার্কসেরটা 1.5 পেজ লেখা। তারপরে আসো নেক্সট সিকিউ এ যাই।
এখানেও যে উদ্দীপকটা আছে সেটা আমরা পড়ি, একটা অনুচ্ছেদ দেওয়া আছে যে আমাদের দেশে প্রাচীনকাল থেকে শিক্ষা ও সংস্কৃতি চর্চা চলে এসেছে। গুপ্ত যুগ ও পাল বংশের শাসনকালে শিল্পকলা, স্থাপত্য, চিত্রশিল্প সমৃদ্ধ ছিল বাংলাদেশের। কুমিল্লা ও নওগাঁ জেলায় এ ধরনের শিল্প ও সংস্কৃতির নিদর্শন খুঁজে পাওয়া যায়। এখন প্রথম দুইটা প্রশ্নের উত্তর আমরা আগে দেই। যে মাছরাঙাই কি, সমতল অঞ্চল বলতে কি বোঝায়? মাছরাঙাই যুগ কি, এটা একদম বইয়ে সরাসরি তুলে দেওয়া আছে, এটার ব্যাখ্যাটা আমরা এখান থেকে মুখস্থ করে নিব। যে মাছরাঙাই হচ্ছে শশাঙ্কের মৃত্যুর পর, কার মৃত্যুর পর? শশাঙ্কের মৃত্যুর পর বাংলার কেন্দ্রীয় শাসন শক্ত হাতে ধরার মতো কেউ ছিলেন না, ফলে রাজ্যে বিশৃঙ্খলা অরাজকতা দেখা দেয়। ইতিহাসে এই দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগকে মাছরাঙাই হিসেবে অভিহিত করেন। এটা সময়কাল ছিল প্রায় 100 বছরের মতো। ঠিক আছে, তাহলে মাছরাঙাই কোনটা? মাছরাঙাই হচ্ছে শশাঙ্কের মৃত্যুর পর যখন হাল ধরার মতো কেউ ছিল না বা কোনো যোগ্য শাসক ছিল না, এরই প্রেক্ষিতে যে অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই সময়টাকেই বলা হয়, বা সেই অন্ধকার সময়টাকে বলা হয় মাছরাঙাই। তাহলে এটার উত্তর গেল। এখন আসি খ, সমতল অঞ্চল কি? সমতল অঞ্চল, সমতল হচ্ছে মূলত যে কুমিল্লা ও নোয়াখালীর যে অঞ্চলটা ছিল এটাকে এক কথায় সমতল বলতে পারি। আবার এখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে যে সমতল অঞ্চল হলো একটি ভৌগোলিক বা ভূগোলগত এলাকা যা নদীর প্রবাহে সৃষ্টি হয়, যেখানে নদীটি সমুদ্র বা অন্য বৃহৎ জলাশয়ে পতিত হয়। এই অঞ্চলে ধান, গম ও শাকসবজিতে চাষ হয়। এই দিক থেকে একদিক থেকে এই ব্যাখ্যাটাও ঠিক আছে। আবার তুমি চাইলে তোমার মতো করে বলতে পারো যে সমতল অঞ্চল হচ্ছে মূলত কুমিল্লা ও নোয়াখালীর যে অঞ্চল, এটাকে প্রাচীনকালে কুমিল্লার পূর্ব নাম কিন্তু অনেকে এটাকে সমতট বলতো। তাহলে এই কুমিল্লা ও নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সমতট, এইভাবেও তুমি ব্যাখ্যা করতে পারো। আবার এখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে যে এটা ভৌগোলিকগত এলাকা যেখানে নদীর প্রবাহের মাধ্যমে সৃষ্টি হয় বা একটি নদীটি সমুদ্র বা অন্য বৃহৎ জলাশয়ে পতিত হওয়ার যে জায়গা, এই অঞ্চলটাকে বলা হয় সমতল অঞ্চল। এখানে ধান গম ইত্যাদি চাষ হয় এবং জায়গাটা খুবই উর্বর, এইভাবে ব্যাখ্যা করতে পারো। আবার কুমিল্লা ও নোয়াখালীর যে পূর্ব নাম সমতট, এই দুইটার সাথে সমতট শব্দটা সম্পর্কিত, দুইভাবে এটা ব্যাখ্যা করা যায়। তুমি তোমার কাছে যেভাবে ভালো মনে হয় ব্যাখ্যা করতে পারো। সবচেয়ে ভালো হয় তুমি যদি কুমিল্লা নোয়াখালী দিয়ে লিখো, ওইটা বেটার, কারণ আমাদের টেক্সট বইয়ে কিন্তু ওইটাই রিলেটেড, যেহেতু আমাদের অনেকগুলো জনপদের নাম বলা হয়েছে, এই জন্য কুমিল্লা ও নোয়াখালীর পূর্ব নাম ছিল হচ্ছে সমতট। তুমি এটাই বলতে পারো যে কুমিল্লা ও নোয়াখালীর যে অঞ্চল ছিল এটাকে প্রাচীনকালে সমতল অঞ্চল বলে অভিহিত করা হয়। এখানে প্রাচীনকালে মাটি অত্যন্ত উর্বর ছিল, এখানে বিভিন্ন ধরনের ধান, গম, সবজি ইত্যাদি চাষ করা হতো। এভাবেও তুমি ব্যাখ্যা করতে পারো। এখন আসি 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত জেলার কোন যুগের নিদর্শন পাওয়া যায়? দেখো এখানে কি নিদর্শন পাওয়া গেছে। এখানে বলা হচ্ছে যে শিক্ষা ও সংস্কৃতির চর্চা চলে এসেছে। গুপ্ত যুগ ও পাল বংশের শাসনকালে শিল্প, কলা, স্থাপত্য, চিত্রশিল্পে সমৃদ্ধ হয়েছিল বাংলায়। তো এই যে এবং কুমিল্লা ও নওগাঁ জেলার এ ধরনের শিল্প সংস্কৃতির নিদর্শন খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, প্রশ্নটা করা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত জেলায় কোন যুগের নিদর্শন খুঁজে পাওয়া যায়? তাহলে কুমিল্লা ও নওগাঁ জেলায় যে নিদর্শনগুলো পাওয়া গেছে এটা কোন যুগের? তাহলে এটা যদি তোমরা যারা টেক্সট বইটা পড়ছো এটা শোনার মাত্র হয়তো ধরতে পারছো যে এটা হচ্ছে মূলত পাল রাজবংশের যে শাসনকাল, সেই শাসনকালের শিল্প ও সংস্কৃতি নিদর্শনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা কি বলবো? প্রথমে উত্তরটা দিয়ে দিব, যেহেতু জিজ্ঞাসা করা হয়েছে কোন যুগের নিদর্শন পাওয়া যায়, তারপরে বলছে বর্ণনা করো। তাহলে কোন যুগেরটা পাওয়া যায় এটা আগে উল্লেখ করবো, তারপরে আমি বর্ণনায় যাব। প্রথমেই বলে দিলাম কুমিল্লা এবং নওগাঁ জেলায় গুপ্ত যুগ ও পাল রাজবংশের যে শাসনকালের শিল্প ও সংস্কৃতি নিদর্শন পাওয়া যায়। তাহলে গুপ্ত যুগ ও পাল রাজবংশের সংস্কৃতির যে নিদর্শন পাওয়া যায়, এখন আমি নিচে জাস্ট বর্ণনা করব যে এই গুপ্ত যুগ ও পাল রাজবংশের শিল্প ও সংস্কৃতির নিদর্শনগুলো কিরকম ছিল, এগুলো তুমি তোমার মতো করে ব্যাখ্যা করলা। যেমন আমি এখানে বললাম গুপ্ত যুগের নিদর্শন, গুপ্ত যুগ ছিল 400 থেকে 550 খ্রিস্টাব্দে বাংলা ও ভারতীয় মহাদেশের ইতিহাসে এক বিশাল সৃজনশীলতার বিকাশের যুগ। এটি শিল্পকলা ও সংস্কৃতির সোনালী যুগ হিসেবে পরিচিত। কুমিল্লা নওগাঁ অঞ্চলে গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে কিছু প্রাচীন মন্দির, মূর্তি ইত্যাদি পাওয়া যায়। তারপরে আসলাম পাল রাজবংশের দিকে। পাল রাজবংশের কি নিদর্শন ছিল? পাল রাজবংশের শাসনকাল ছিল 400 থেকে 550 বা তার অধিক, এবং বাংলার ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ যুগ ছিল। পাল রাজবংশের শাসনকালে বাংলা সংস্কৃতি, শিক্ষা ও শিল্পকলার ব্যাপক উন্নতি হয়েছিল ইত্যাদি বিষয় তুমি এখানে তোমার মতো করে জাস্ট ব্যাখ্যা করলা। এখানকার কি বর্ণনা তুমি দিতে পারো তোমার মতো করে, যতটুকু মনে থাকে পরীক্ষায় যারা বইটা পড়ছো সেই টেক্সটের আলোকে যতটুকু তোমার মনে থাকে সেতটুকু অনুযায়ী তুমি তোমার মতো করে দুইটা রাজবংশের যে বর্ণনা সেটা তুমি এখানে তুলে দিলা, বা তাদের যে কি নিদর্শন ছিল সেগুলো তুমি তুলে ধরলা। তারপরে আসো হোম আর্টসে, এটার উত্তর বলা হচ্ছে দেশের সংস্কৃতি ও সভ্যতা বিকাশে উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের মহাবিহারের ভূমিকা উল্লেখ করে। এখানে দেখো একটা মহাবিহারের নাম বলা হয়েছে, সেটা কি? এটা হচ্ছে যে কুমিল্লা ও নওগাঁ অঞ্চলে মহাবিহারের যে ভূমিকা সেটা আমরা যদি কেউ ব্যাখ্যা করতে পারি যে কুমিল্লা ও নওগাঁ অঞ্চলে মহাবিহারের ভূমিকা বাংলার সংস্কৃতি ও সভ্যতার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই অঞ্চলে গুপ্ত যুগ ও পাল রাজবংশ শাসনকালে মহাবিহারগুলো প্রতিষ্ঠা ও বিকাশ ঘটে একটি বড় ঘটনা ছিল, যেগুলো শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় কর্মকাণ্ডে ব্যাপক প্রভাব ফেলেছিল। অর্থাৎ মহাবিহার যেগুলো ছিল এগুলো হচ্ছে মূলত বৌদ্ধ ধর্মের যারা ছিল
গুরু তারা এখানে শিক্ষা দান করতো বা এখানে মানুষকে শেখানো হতো। এখন বর্তমানে যেমন স্কুল কলেজ রয়েছে, এগুলো তৎকালীন সময় একটা পাঠশালার মতো ছিল, এখানে এসে মানুষ বিনোদন শিক্ষা গ্রহণ করতো। বিশেষ করে বৌদ্ধ ধর্মের যারা সাধু ছিল তারা এখানে জ্ঞান সাধনা করতেন। এই যে মহাবিহারগুলা, এগুলার গুরুত্বপূর্ণ কিরকম ছিল আমাদের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে, সেইটা এখানে তোমার মতো করে তুমি ব্যাখ্যা করবে। আর এই গোহমার্সের যে উত্তরটা, এইটা বইয়ের সাথে সাধারণত কোনো মিল থাকে না। এটা হচ্ছে তোমার দক্ষতা দেখি যে তুমি কিরকম ব্যাখ্যা করতে পারো, অর্থাৎ তোমার নিজের দক্ষতা অনুযায়ী তুমি এটা বিশ্লেষণ করবা। এটা একটা বিশ্লেষণধর্মী প্রশ্ন। তুমি এখানে তোমার মতো করে যেভাবে ব্যাখ্যা করা যায়, টেক্সট বইয়ের যে ইনফরমেশন আছে তোমার কাছে, তুমি যতটুকু পড়াশোনা করছো সেই ব্যাখ্যা অনুযায়ী এই প্রশ্নটা যেভাবে চা হয় সেই ধাপে তুমি তোমার মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করবা। এবং এটার উত্তর কিন্তু এক একজনের এক রকম হবে, কারোর সাথে কারোর উত্তর নাও মিলতে পারে। কিন্তু যদি তোমার ব্যাখ্যা ভালো হয়, তুমি যেভাবে ব্যাখ্যা দাও না কেন, তোমাকে ভালো মার্ক দিতে বাধ্য। এখানে 4 মার্কসের মধ্যে তুমি হয়তো 3-2 পাবা। যদি মোটামুটি ব্যাখ্যা করো 3, আর ভালো ব্যাখ্যা করলে অনেকে এখানে 4-এ 4ও পায়, কিন্তু এভারেজ হচ্ছে সাধারণত 3 বেশি পায়। কিন্তু তোমার ব্যাখ্যা ভালো হলে তোমার কিন্তু 4ও দিতে পারে। এখানে আমি একটু শর্টকাটে বলে দিই যে আসলে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো প্রথম ভূমিকা হচ্ছে, আমি শর্টকাট বলতেছি, বাকিটা তোমরা ব্যাখ্যা করো, যে মহাবিহারের শিক্ষা ও সংস্কৃতির চর্চা। অর্থাৎ এই মহাবিহারগুলোতে কি হইতো, শিক্ষা ও সংস্কৃতির চর্চা হইতো। 2 বলতে পারি, এটা ধর্মীয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। এগুলো ছিল একটা ধর্মীয় কেন্দ্র। তারপরে যদি আসি, বলতে পারি শিল্পকলা ও স্থাপত্যের বিকাশ এগুলো সহযোগিতা করেছে। এখানে যারা যাও, বিভিন্ন মহাবিহার, যেমন কুমিল্লার ময়নামতিতে কিছু বিহার রয়েছে, আবার বগুড়ার মহাস্থানগড়ও থাকে, এই নগাতেও রয়েছে। এই যে মহাবিহারগুলা, এগুলাতে তুমি গেলে দেখবা যে বিভিন্ন প্রাচীন স্থাপত্যকলা, শিল্পকলার যে ইতিহাস, সেটা তুমি এখানে এগুলো দেখার মাধ্যমে তোমার চোখে পড়বে, অর্থাৎ চোখ ধাঁধানোর মতো। এবং এগুলো খুবই সুন্দর, তুমি মোটামুটি বুঝতে পারবা যে তাদের রুচি কিরকম ছিল। তারপরে আসি বৌদ্ধ সংস্কৃতির প্রসার, এবং এগুলোর মাধ্যমে মূলত বৌদ্ধ সংস্কৃতির প্রসার, যেহেতু এখানকার আমি বললাম যে মূলত বৌদ্ধ শাসক বা গুরুরা এখানে আইসা জ্ঞান সাধনা করতেন। এই হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ যে গুরুত্ব বা এইগুলার যে ধাপগুলা, এই কয়েকটা পয়েন্টে তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো, বা পয়েন্ট ছাড়াও এক নাগারেও তুমি ব্যাখ্যা করতে পারো। কিন্তু এই যে বিষয়গুলো, এগুলো তোমার আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে। তুমি এই পয়েন্টগুলো আলোচনায় নিয়ে এসে তুমি তোমার মতো করে ব্যাখ্যা করো, যেভাবেই করো, যদি এই পয়েন্টগুলোর সাথে রাখতে পারো, তাহলে তোমাকে এখানে ভালো মার্কস দিবে। তারপরে আসি নেক্সট অধ্যায়ের এমসিকিউ দেখি কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে পরীক্ষাতে, এবং কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা এখানে পাবো। দেখো, প্রথমে হচ্ছে সংস্কৃতি নির্মাণে কোনটি বিশেষ ভূমিকা রাখে। সংস্কৃতি নির্মাণে ভৌগোলিক পরিবেশটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে ভৌগোলিক পরিবেশ। নানা বরণ গভীরে, তাই একই বরণ দুধ, জগৎ ভরিয়া দেখি সবই একই মায়ের পুত। চরণটিতে ফুটে রয়েছে কোনটি? এটা হচ্ছে মানবতা ফুটে রয়েছে। আমাদের বাংলা ভাষা বিভিন্ন ভাষা গোষ্ঠীর শব্দ সম্ভারের সমন্বয়ে গড়ে উঠেছে। এটি বাংলাদেশের কোন ধরনের সংস্কৃতি? এটা হচ্ছে ভাষিক সংস্কৃতি। আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে কারা? এটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। ওয়াঙ্গালা কাদের প্রধান ধর্মীয় উৎসব? ওয়াঙ্গালা হচ্ছে গারোদের প্রধান ধর্মীয় উৎসব। এবং ত্রিপুরাদের সাংস্কৃতিক উৎসবের নাম কি? এটা হচ্ছে বুতল নৃত্য। সাধারণত একটি সমাজের কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে? একটি সমাজের 2টি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। সমাজ গঠনের প্রথম ধাপ কি? সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। তারপরে আসো, সিলেট কিসের জন্য বিখ্যাত? সিলেট হচ্ছে শীতল পাটির জন্য বিখ্যাত। ঢাকার কোথায় বিখ্যাত ঢাকায় শাড়ি বোনা হয়? এটা হচ্ছে ড্যামরাই। তুঁত গাছের বাসা বাঁধে কোনটি? তুঁত গাছে বাঁধা হচ্ছে রেশম কীট। কোন সমাজের সর্বপ্রথম ব্যক্তিগত সম্পত্তির ধারণা জন্মে? এটা হচ্ছে পশুপালনকারী সমাজে। বা এটাকে তুমি কৃষিভিত্তিক যদি দেবো, এটা অপশন ঠিক আছে, কিন্তু পশুপালনকারী 2টা এবং কৃষিভিত্তিক 2টার মধ্যেই দেওয়া যায়। 13, আদিম মেয়েরা কি করত? আদিম মেয়েরা হচ্ছে ফলমূল সংগ্রহ করত। সঠিক উত্তর। বিনিময় প্রথা কোন সমাজে আবিষ্কৃত হয়? বিনিময় হচ্ছে পশুপালনকারী সমাজে আবিষ্কৃত হয়। মানুষ কি দিয়ে মাটি করে বীজ বুনে চাষাবাদ করত? মানুষ হচ্ছে পাথরের হাতিয়ার দিয়ে। উদ্যান কৃষি ও পশুপালনকারী সমাজে প্রথম কি উৎপাদন শুরু করা হয়? হচ্ছে খাদ্য উৎপাদন শুরু হয়। নিচের কোনটি সদা পরিবর্তনশীল সমাজ? বীজ বুনে চাষাবাদ শুরু হয় সমাজের বিকাশের কোন স্তরে? এটার উত্তর হচ্ছে উদ্যান ও কৃষিভিত্তিক সমাজে। তারপরে নেক্সট আসো 19 নাম্বার এমসিকিউ এ যাই। কোনটি আদিম মানুষের হাতিয়ার? আদিম মানুষের হাতিয়ার কোনটি? এটা হচ্ছে ঘাস কাটা বলম। সমাজ বিকাশের দ্বিতীয় স্তর কোনটি? সমাজ বিকাশের দ্বিতীয় স্তর হচ্ছে উদ্যান ভিত্তিক সমাজ। কৃষিভিত্তিক সমাজের ভিত্তি কি ছিল? কৃষিভিত্তিক সমাজের ভিত্তি ছিল হচ্ছে লাঙ্গল। সমাজ ও সভ্যতার বিকাশকে গতিশীল করেছে কোনটি? কৃষিকাজ।
শিল্প বিপ্লবের পরবর্তীকালে উল্লেখযোগ্য আবিষ্কার কোনটি? এটা হচ্ছে কম্পিউটার। মানুষের আনন্দ বিনোদের জন্য তৈরি হয়েছে কোনটি? এটা হচ্ছে দেখো নাম হচ্ছে এগুলোর কি বহুপদী সম্যক্তি সূচক। আমরা আগেও দু একটা পড়ে আসি যে এখানে তিনটে অপশন থাকে, তিনটার মধ্যে দুইটা তিনটা বা অনেক সময় একটাও সঠিক হয়, কখনো তিনটা উত্তরই সঠিক হইতে পারে। তো এখানে বলা হচ্ছে মানুষের আনন্দ বিনোদের জন্য তৈরি হয়েছে কোনটি? নাচ, সাহিত্য, পড়াশোনা। মূলত মানুষের আনন্দ ও বিনোদনের জন্য তৈরি হয়েছে নাচ ও সাহিত্য। পড়াশোনা কি কারো আনন্দ বিনোদনের জন্য সৃষ্টি হয়েছে? আমাদের সবারই কি পড়তে বোরিং লাগে, পড়তে কারোর ভালো লাগে না। অনেকে আমরা হয়তো গালিগালাজ যদি যে কে আসলে এই পড়াশোনাটা আবিষ্কার করেছে। এই জন্য এখানকার সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, যে নাচ ও সাহিত্য এই দুইটা এখানে যায়। এই জন্য এটা সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারেরটা। তারপরে আসো, যেসব গানে কৃষির কথা থাকতো রাখালিয়া, জারিসারি, ভাটালি। এখানে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, রাখালিয়া ও জারিসারি গানে কৃষির কথা থাকতো। তারপরে আসো 26 নম্বর প্রশ্ন, পাল আমলে বিস্তার লাভ করে কোনটি? পাল আমলে বিস্তার লাভ করেছে মূলত বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্ম। অর্থাৎ তখনকার সময়ে মুসলিম সমাজ বা ইসলামের বিস্তার ঘটেনি, তখন বিস্তার ঘটেছে হচ্ছে বৌদ্ধ আর হিন্দু ধর্মে। তারপরে বাঙালি সংস্কৃতি রয়েছে কি? প্রকৃতির সাথে বসবাসের দীর্ঘ ঐতিহ্য, মানুষের কাছ থেকে পাওয়া সংস্কৃতি, বিভিন্ন বিভিন্ন ধর্মের প্রেরণা। এটা সঠিক উত্তর 3টায়। অর্থাৎ বাঙালি সংস্কৃতির মধ্যে এই 3টারই বিদ্যমান, এই 3টাই রয়েছে। তারপরে ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলে বিকাশ লাভ করেছে কোনটি? গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতা। যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে সহজে গড়ে ওঠে কোনটি? সেখানে সহজে শিল্প গড়ে ওঠে, নগর সভ্যতা গড়ে ওঠে। আর সংস্কৃতি সব জায়গাতেই গড়ে উঠতে পারে, এইটার জন্য উন্নত ব্যবস্থার প্রয়োজন হয় না। এই জন্য এখানে সঠিক উত্তর হচ্ছে 1 আর 2, অর্থাৎ খ নাম্বার একটা সঠিক উত্তর। রাজশাহীতে গড়ে উঠেছে কোনটি? রাজশাহীতে গড়ে উঠেছে হচ্ছে রেশম, শাড়ি, সিল্ক ও বস্ত্রশিল্প। এই হচ্ছে মোটামুটি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখন চলো আমরা এখানকার সিকিউ কি আসতে পারে সেটা একটু দেখি। সিকিউ, আবির সাহেব রূপনগরের একজন সম্মানিত ব্যক্তি। তার চিন্তা ভাবনা, কল্পনা, আচার আচরণ, অভ্যাস, বিশ্বাস প্রভৃতির মাধ্যমে তার ব্যক্তিত্ব ফুটে ওঠে। পাশাপাশি তিনি তার ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, নান্দনিকতার পরিচয় দেন। যুগের সাথে তাল মিলিয়ে চলতে আবির সাহেব স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন প্রথম প্রশ্ন, আমরা আগে বলেছি যে এগুলোর জন্য উদ্দীপক লাগে না। প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে কি ভেদে সংস্কৃতির প্রভাবের পার্থক্য রয়েছে? এটা হচ্ছে দেশ ও সমাজ ভেদে সংস্কৃতির প্রভাবের পার্থক্য রয়েছে। তাহলে ক নাম্বার উত্তর দিলাম। খতে ব্যক্তি ও গোষ্ঠীগত জীবনে সংস্কৃতির প্রভাব ব্যাখ্যা করো। তাহলে ব্যক্তি ও গোষ্ঠীগত জীবনে সংস্কৃতি বিশেষ প্রভাব বিস্তার করে। যেমন সংস্কৃতি মানুষের মধ্যে বিশ্বাস, ধারণা, আদর্শ ও মূল্যবোধ জাগিয়ে তোলে, পাশাপাশি ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সংস্কৃতি ও গোষ্ঠী জীবনের সাথে পারস্পরিক সুসংগত ও সুশৃঙ্খল করে তোলে। পাশাপাশি কি সংস্কৃতি ব্যক্তিকে রুচিশীল ও মার্জিত করে তোলে। তাহলে এই যে ব্যক্তিগত ও গোষ্ঠীগত জীবনে সংস্কৃতির যে প্রভাবগুলো রয়েছে সেইগুলো এখানে ব্যাখ্যা করবো। আর এখানে আমরা আগেও বলছি যে এখানে খুব বেশি লেখার প্রয়োজন নাই, তোমাকে 5-6 লাইনে যতটুকু তুলে ধরা যায় সেটাই কি এনাফ। তারপরে আসো, আবির সাহেবের মধ্যে পাঠ্য বইয়ের কোন ধারণার মিল পাওয়া যায়? তাহলে আবির সাহেবের যে ধারণা, এটার সাথে তোমরা যারা পাঠ্য বইটা অলরেডি পড়ছো তোমরা খুব সহজে ধরতে পারছো যে আবির সাহেবের মধ্যে পাঠ্য বইয়ের সংস্কৃতির ধারণার পরিচয় পাওয়া যায়। এখানে যেহেতু বলা হচ্ছে যে তার চিন্তা ভাবনা, কল্পনা, আচার, অভ্যাস, বিশ্বের প্রকৃতির মাধ্যমে তার ব্যক্তিত্ব ফুটে ওঠে। পাশাপাশি তিনি তার ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, নান্দনিকতার পরিচয় দেন। যুগের সাথে তাল মিলিয়ে চলতে আবির সাহেব স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার মানে এটা হচ্ছে তার কি সংস্কৃতির ধারণার সাথে তার পরিচয় পাওয়া যায়। এখন এই কথাটা শুরুতেই যারা জিজ্ঞাসা করা হয় সেটা দিবা, দেওয়ার পর বলেছে ব্যাখ্যা করো। এখন তুমি যদি এটার উত্তরটা না দাও শুরুতে যে পাঠ্য বইয়ের কোন ধারণার সাথে মিল পাওয়া যায় সেটা না লিখে তুমি যদি ব্যাখ্যা শুরু করো তাহলে কিন্তু তুমি এখানে ভালো মার্কস পাবা না। এই জন্য প্রথমেই যে জিনিসটা চাওয়া হয় এক কথা এটার উত্তরটা দিয়ে তারপরে ব্যাখ্যাতে যাবে। এখানে আমি এক কথায় উত্তর দিয়ে দিলাম, আবির সাহেবের মধ্যে পাঠ্য বইয়ের সংস্কৃতির ধারণার পরিচয় পাওয়া যায়। এখন আমি ব্যাখ্যাতে আসি যে সংস্কৃতির ধারণাটা কিভাবে পাওয়া যায়। তুমি সংস্কৃতির ধারণাটা কি সেটা এখানে ব্যাখ্যা করতে পারো, ব্যাখ্যা করে তুলে দেবা। আরেকটা ভুল কাজ তোমরা অনেকেই করো, উদ্দীপকে যেগুলো লেখা থাকে এগুলো এখানে হুবহু কপি করো। এইটা কখনোই করবে না। উদ্দীপক যদি তুমি হুবহু এখানে তুলে দাও এটার জন্য তুমি কখনোই ভালো মার্কস পাবা না। এখানে তোমাকে উদ্দীপক তুলে দিলে 1 মার্কসের বেশি দিবে না। তুমি তোমার মতো করে লিখবা, নট উদ্দীপক কপি করা। তুমি তোমার মতো করে যে ব্যাখ্যাটা দেওয়া প্রয়োজন এবং টেক্সট বইটাতে তুমি যে পড়াশোনাটা করে আসছো, যে সংস্কৃতির ধারণা তোমার মধ্যে যতটুকু আছে সেই ধারণাটা তুমি এখানে ফুটিয়ে তুলবা, সেই অনুযায়ী ব্যাখ্যা করবা, তাহলেই ভালো মার্কস পাবা। আর উদ্দীপক কপি করে কখনোই ভালো মার্কস পাওয়া যায় না। এবং অনেকেই কিন্তু উদ্দীপক কপি করতে দেখলে 0 মার্কসও দিয়ে দেয়। এই উদ্দীপক কপি করার ক্ষেত্রে একটু সাবধান থাকবা। সমাজে বসবাস করতে গিয়ে মানুষ যে সামাজিক পরিবেশ সৃষ্টি করে তাকে সংস্কৃতি বলে। এখন তুমি তোমার মতো সংস্কৃতির ব্যাখ্যাটা এখানে দাও। দেখো বিস্তারিত লেখা আছে সংস্কৃতির ব্যাখ্যা। তুমি তোমার এইখানে যে ব্যাখ্যা দেওয়া আছে এভাবে না লিখতে পারো, তুমি তোমার মতো করে যদি ব্যাখ্যাটা ফুটিয়ে তুলতে পারো যে এই হচ্ছে সমাজের সংস্কৃতির ব্যাখ্যা, তাহলে তোমাকে এখানে ভালো মার্কস দিবে, কিন্তু উদ্দীপক কপি করতে যাবে না।
তারপরে লাস্ট কোয়েশ্চেন আসো, তুমি কি মনে করো উক্ত বিষয়টি সর্বদা পরিবর্তনশীল? যুক্তি দাও। এখানে যে সংস্কৃতি কিন্তু তোমরা যারা বইটা পড়ছো বা আগের ক্লাসটা আমার করছো এই অধ্যায়ের উপরে, সেখানে কিন্তু তোমরা দেখবা সংস্কৃতির যে পরিবর্তনশীলতা সেটা সুন্দর করে বোঝানো হয়েছে, বা বইটা যারা পড়ছো বইও দেখবা সুন্দর করে এখানে বলা আছে যে সংস্কৃতি কি সর্বদা পরিবর্তনশীল, সংস্কৃতি কখনো একরকম থাকে না। এখনকার সমাজের যে সংস্কৃতি, এইটা কি 100 বছর আগে এরকম ছিল? ছিল না। 100 বছর আগে অন্যরকম সংস্কৃতি ছিল। আবার এখন যে সংস্কৃতি আছে আর 50 বছর পরে যে সংস্কৃতি থাকবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর 10 বছর পরে হয়তো এই সংস্কৃতি না থাকতে পারে, চেঞ্জ হয়ে যাবে আস্তে ধীরে। প্রতিনিয়তই এই সংস্কৃতিটা কি হয়? চেঞ্জ হয়, পরিবর্তন হয়। নতুন প্রজন্ম আসে, তাদের মধ্যে নতুন সংস্কৃতির বিকাশ ঘটে। তাহলে এই যে সংস্কৃতির পরিবর্তনশীলতা, এইটা তুমি ব্যাখ্যা করবে। আর এখানে যে কাজটা করতে হবে, তোমাকে বলা হচ্ছে দেখো, তুমি কি মনে করো উক্ত বিষয়টি সর্বদা পরিবর্তনশীল? যুক্তি দাও। এখন আমি মনে করি না সেটা তোমাকে শুরুতে বলেই দেবে। তুমি যদি মনে করছো না এটা না বলে ব্যাখ্যা দাও, তাহলে আবার এখানে তোমাকে নেগেটিভ মার্ক হবে। এই জন্য তুমি শুরুতেই প্রথম লাইনটা দেখেন যে বলছে দেখো যে হ্যাঁ আমি মনে করি উক্ত বিষয়টি অর্থাৎ সংস্কৃতি সর্বদা পরিবর্তন, এই কথাটা লেখা মাত্রই তোমাকে এখানে 1 মার্ক দিবে। তো এই কথাটা আগে শুরুতে অবশ্যই বলে দিবা, যে জিনিসটা চা হবে সেটার কথাটা এক কথায় আগে উত্তর দিবা, তারপরে ব্যাখ্যাতে যাবা। এখন আমি বলে দিলাম যে আমি মনে করি উক্ত বিষয়টি পরিবর্তনশীল অর্থাৎ সংস্কৃতি সর্বদা পরিবর্তন। এখন কেন পরিবর্তনশীল সেই ব্যাখ্যা তুমি এখন করো, যে আগেও পরিবর্তনশীল ছিল, যুগের মাধ্যমে বা নতুন প্রজন্ম আসে সেগুলো পরিবর্তন হয়, অর্থাৎ পরিবর্তনশীলতার যে ব্যাখ্যা সেটা তুমি তোমার মতো করে দিলেই এখানে তুমি 4-এর মধ্যে ন্যূনতম 3 মার্কস পাবা, যদি ব্যাখ্যাটা তুলে ধরতে পারো। আর ভালো ব্যাখ্যা দিলে এখানে 4-এ 4ও পাবা। তারপর নেক্সট কোয়েশ্চেনে আসো, যে বাংলাদেশের সম্পর্ক দৃঢ় করে গুণটি, সামাজিক সম্পর্ক দৃঢ় করে গুণটি? সামাজিক সম্পর্ক দৃঢ় করে কল্যাণকর সংস্কৃতি। তারপরে দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বর্ণনা দাও। বাংলাদেশের সংস্কৃতি বলতে মূলত গ্রামীণ সংস্কৃতিকে বোঝায়। গ্রামীণ সংস্কৃতির যে অবস্থা, যে ভৌগোলিক পরিবেশ, পুকুর, খাল, বিল, নদী, নালা, বিস্তীর্ণ ফসল মাঠ, অর্থাৎ গ্রামীণ যে সংস্কৃতি, তুমি গ্রাম থেকে যেভাবে দেখো, গ্রামীণ সংস্কৃতি থেকে তুমি যেভাবে দেখো সেইভাবে এখানে ব্যাখ্যা করতে পারো। এই গ্রামীণ সংস্কৃতির ব্যাখ্যা কিন্তু বইও দেওয়া, যারা বইটা পড়ছো সেই অনুযায়ী দিতে পারো, বা তুমি তোমার মতো করে এখানে গ্রামীণ সংস্কৃতির ব্যাখ্যাটা তুলে ধরতে পারো। এখানে 5-6 লাইনের বেশি দেওয়ার প্রয়োজন নাই। তারপরে আসো গ নাম্বারে, উদ্দীপকে বাংলাদেশের সংস্কৃতির কোন দিকটি ফুটে রয়েছে? এটা যদি তুমি ভালো করে দেখো তাহলে দেখতে পারবো যে এখানে বাংলাদেশের সংস্কৃতির উপাদানগত যে দিকটি সেটি ফুটে রয়েছে। তাহলে এই কথাটা প্রথমে বলে দিলা যে বাংলাদেশের সংস্কৃতির উপাদানগত দিকটি ফুটে রয়েছে। এই উদ্দীপকটা পড়ার পর তুমি ধারণা পাবা, অর্থাৎ টেক্সট বইয়ে তুমি যে পড়াগুলো পড়ে আসছো, টেক্সট বইয়ে উপাদানগত দিকটির যে ব্যাখ্যা পড়ে আসছো সেইটার সাথে এই উদ্দীপকটা পড়ার পর তুমি মিল পাও। তুমি উদ্দীপকটা যদি পড়ো, যারা বইটা পড়ছো উদ্দীপকটা দেখো, উদ্দীপকটা পড়া মাত্রই কিন্তু তোমার মাথায় ক্যাচ করবে যে এগুলা মূলত হচ্ছে আমাদের সংস্কৃতির কি উপাদানগত দিক। এখন এই উপাদানগত দিকটা তুমি প্রথমেই বললা যে কোনটার সাথে মিল রয়েছে, উপাদানগত দিকের সাথে মিল রয়েছে। এখন তুমি ব্যাখ্যা করো তুমি তোমার মতো করে যে কিভাবে মিল রয়েছে, বইয়ে কি ধরনের দিকগুলো তুমি পড়ে আসছো, কি ধরনের উপাদানগত দিকের ব্যাখ্যা ছিল, সেই বইয়ের ব্যাখ্যাটা আগে দিবা, তারপরে দেখাবা যে হ্যাঁ এই ব্যাখ্যাটার সাথে এই উদ্দীপকের এই দিকগুলোর মিল রয়েছে, সুতরাং আমি বলতে পারি এই সংস্কৃতিগত উপাদানগত দিকটির সাথে উদ্দীপকের এই বিষয়গুলোর মিল রয়েছে, বা এই দিকটা নির্দেশ করে। তারপরে আসো, উক্ত দিকটি কোনোভাবেই পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়। তুমি কি এই বক্তব্যের সাথে তোমার মতের সপক্ষে যুক্তি দাও, অর্থাৎ তুমি যে কি হ্যাঁ মনে করো নাকি না মনে করো, তুমি যে জিনিসটাই মনে করো সেটার পক্ষে তোমার যুক্তি দেখাইতে হবে। তো আসি, এখানে যে জিনিসটা হচ্ছে কোন দিকটি কোনো পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, হ্যাঁ এটার পক্ষে আমরা কি হইতে পারি? সম্পূর্ণ একমত। এই যে শুরুতে আমি বলে দিলাম, এই কথাটা না বললে কিন্তু বারবার বলতেছি তাহলে কিন্তু তোমাকে কম মার্কস দিবে। এই কথাটা শুরুতেই বলে দিও যে বাংলাদেশের সাংস্কৃতিক উপাদানগুলো কোনোভাবেই পরস্পর থেকে কি নয়, বিচ্ছিন্ন নয়, বরং একে অপরের সাথে সম্পর্কযুক্ত, এবং এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ কি একমত, এই কথাটা প্রথমে তোমাকে বলতে হবে। এই কথাটা বলা মাত্রই তুমি 1 মার্কস পাইলা। যদি এরপরে তুমি ব্যাখ্যা ভুলও দাও, মানে ব্যাখ্যা যেটা দিলা এটা মনে করো কিছুই হইলো না, তারপরে কিন্তু তুমি এখানে এই কথাটা বলা মাত্রই 1 মার্কস পাইলা। তারপরে ব্যাখ্যা যেরকম দিবা সেই অনুযায়ী তোমাকে 3-এর মধ্যে 2, 1 এরকম দিবে। তাহলে এটার সাথে যেহেতু আমি একমত, এখন আমি একমতের পক্ষে আমার যুক্তি দেখাইলাম যে বাংলাদেশে 2 ধরনের সাংস্কৃতিক উপাদান রয়েছে, একটা হচ্ছে বস্তুগত আর একটা হচ্ছে অবস্তুগত। বস্তুগত ও অবস্তুগত উপাদান দুটি একে অপরের সাথে গভীর সম্পর্কিত, কারো একটি ছাড়া অন্যটি কোনোভাবে চলতে পারে না, অর্থাৎ এই দুইটার সম্মিলিত রূপের মাধ্যমে আসলে আমাদের সংস্কৃতিটা ফুটে ওঠে। এখন তুমি জাস্ট এইটার যে পরস্পর সম্পর্ক সেটা তুমি দেখাই দিলা, তোমার মতো করে ব্যাখ্যা হলো। এক্ষেত্রে এখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে এটাও তুলে ধরতে পারো। আবার যারা বই পড়ছো, বইয়ে যেরকম ব্যাখ্যা ছিল সেটার সাথে মিলিয়ে তুমি তোমার মতো করে এখানে যুক্তি উপস্থাপন করে তাকে বুঝিয়ে দিতে পারো যে এটার সাথে আমি সম্পূর্ণ কেন একমত। নেক্সট চ্যাপ্টারের এমসিকিউ গুলো দেখি, গুরুত্বপূর্ণ কি কি এমসিকিউ রয়েছে। আচ্ছা, এখানে প্রথম এমসিকিউ,
যে অভ্যন্তরীণ বাণিজ্য বলতে কি বুঝো? অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে মূলত দেশের ভিতরে যে জিনিসপত্রের ক্রয় বিক্রয়, এটা ক্রয় বিক্রয় কি বলা হয়? অভ্যন্তরীণ বাণিজ্য। শিল্প উন্নয়নকে অত্যধিক গুরুত্ব দেওয়া হয় কেন? বৈদেশিক মুদ্রার জন্য শিল্প উন্নয়নকে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের উৎপাদিত শিল্প সামগ্রীর মধ্যে অনুপস্থিত কোনটি? বাংলাদেশের উৎপাদিত শিল্প সামগ্রীর মধ্যে উন্নত কৃষি যন্ত্রপাতি কি অনুপস্থিত? অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য আমাদের অর্থনীতির কোন ধরনের খাত? এটা হচ্ছে আমাদের প্রধান খাত। বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের গতিধারা দিক থেকে বাংলাদেশ কি ধরনের দেশ? বাংলাদেশ হচ্ছে একটা উন্নয়নশীল দেশ, অর্থাৎ এখন আমরা উন্নত হইতে পারি নাই। 6, বাংলাদেশের উন্নয়নের পথে বাধা বা সমস্যা কোনটি? বাংলাদেশের উন্নয়নের পথে বাধা হচ্ছে শিক্ষার অভাব। 7, উন্নয়নের জন্য বাংলাদেশের প্রধান সম্ভাবনা কি? উন্নয়নের জন্য বাংলাদেশের প্রধান সম্ভাবনা হচ্ছে জনশক্তি, আমাদের যে মানুষ, আমাদের যে বিশাল পরিমাণের জনসংখ্যা, সেটাকে যদি আমরা সম্পদে রূপান্তর করতে পারি তাহলে আমাদের উন্নয়নটা দ্রুত সম্ভব। তারপরে আসো, বাংলাদেশের প্রধান সম্ভাবনার ক্ষেত্র হিসেবে কোনটি চিহ্নিত? বাংলাদেশের প্রধান সম্ভাবনার ক্ষেত্র হিসেবে চিহ্নিত হচ্ছে বিরাট জনশক্তি ও উর্বর ভূমি বা প্রবাসীদের, অর্থাৎ এটার প্রথম হচ্ছে আমাদের বিরাট জনশক্তি উর্বর ভূমি, এটা হচ্ছে আমাদের প্রধান সম্ভাবনার ক্ষেত্র। তারপরে আসো 9 নাম্বার, জনশক্তিকে কিভাবে জনসম্পদে পরিণত করা যায়? এটা হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করা যায়। আরেকটা সবসময় মনে রাখবা, এই এমসিকিউগুলো এমন হতে পারে সংক্ষিপ্ত প্রশ্নতেও আসতে পারে, তখন এটার জন্য কিন্তু তোমরা এখান থেকে মুখস্থ করতে পারো। 10, আমাদের দেশের বেশিরভাগ মানুষ সিদ্ধান্ত গ্রহণে অক্ষম থাকে কেন? এটা হচ্ছে আমাদের দেশের মানুষজন বেশিরভাগই শিক্ষার অভাবে, অর্থাৎ তাদের পর্যাপ্ত শিক্ষা বা তাদের যে জ্ঞান থাকা প্রয়োজন সেটা নাই, এই জন্য তারা সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম। গ্রামের মানুষের জীবনমানের উন্নতি কিভাবে ঘটানো সম্ভব? তাদের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে তাদের জীবনমানের উন্নতি করা সম্ভব। তারপরে আসো, উন্নয়নের জন্য বিরাট জনশক্তি বাংলাদেশের প্রধান সম্ভাবনার ক্ষেত্রের প্রধান বাধা কি? প্রধান বাধা হচ্ছে জনগণের শিক্ষার অভাব। প্রাকৃতিক সম্পদহীন সিঙ্গাপুর কিভাবে উন্নত দেশ হিসেবে পরিচিত লাভ করেছে? এটা হচ্ছে সুষ্ঠু পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা দ্রুত উন্নতি লাভ করেছে। তারপরে 14 নম্বর এমসিকিউ এ যাই আমরা। 14 নম্বর এমসিকিউ বলা হচ্ছে, প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও ব্যবহারের ফলে কি ঘটবে? প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও ব্যবহারের ফলে হচ্ছে শিল্প উন্নয়নের গতি বাড়বে। দেশের বেশিরভাগ মানুষ সিদ্ধান্ত গ্রহণে অক্ষম কেন? এটা হচ্ছে শিক্ষার হার কম। আমাদের দেশের শিল্প উন্নয়নের গতি বাড়াতে নিচের কোন কাজটি করা উচিত তুমি বলো? এটা হচ্ছে আমাদের অব্যবহৃত যে প্রাকৃতিক সম্পদ আছে সেটার উত্তোলন ও যথার্থ ব্যবহার করতে হবে। তারপরে আসো, রাষ্ট্রের অর্থনৈতিক সম্পদ হিসেবে কাকে ভাবা হয়? রাষ্ট্রের অর্থনৈতিক সম্পদ হিসেবে ভাবা হয় হচ্ছে দক্ষ মানুষকে, বা যে আমাদের দক্ষ জনশক্তি, সেটা হচ্ছে রাষ্ট্রের অর্থনৈতিক সম্পদ হিসেবে ভাবা যায়। 18, মানব সম্পদ কাকে বোঝায়? মানব সম্পদ হচ্ছে যারা দক্ষ মানুষ তাদেরকে বলা হয় মানব সম্পদ। মানব সম্পদ হওয়ার জন্য জ্ঞানী বা মহাজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই, তুমি যদি দক্ষ, তোমার যদি স্কিল থাকে, তুমি যদি কাজ করতে পারো, সেই ক্ষেত্রে তোমাকে মানব সম্পদ বলা যায়। 19, জনগণকে মানব সম্পদে রূপান্তর করার ক্ষেত্রে প্রধান ভূমিকা কাকে নিতে হবে? এটা হচ্ছে রাষ্ট্রকে সবচেয়ে বড় ভূমিকাটা নিতে হবে। রাষ্ট্র চাইলে এটা পারবে, শুধুমাত্র কোনো ব্যক্তির পক্ষে এটা সম্ভব না। আমাদের সংবিধানে জনগণের জন্য কয়টি মৌলিক অধিকার সংরক্ষিত রয়েছে? জনগণের জন্য মৌলিক অধিকার হচ্ছে, তারপরের প্রশ্নে আসো, আমাদের সংবিধানের জনগণের জন্য, সেটা পড়লাম, মানুষের উৎপাদনশীলতা বলতে কি বোঝায়? মানুষের উৎপাদনশীলতা বলতে হচ্ছে মানুষ তার দক্ষতা দিয়ে সম্পদ আহরণ করবে, এটা হচ্ছে মানুষের উৎপাদনশীলতা। কিভাবে জনগণ মানব সম্পদে রূপান্তর করে নিজেকে গড়ে তুলতে? এটা হচ্ছে সরকারের সুযোগের সদ্ব্যবহার করে। দক্ষিণ আফ্রিকার দেশগুলোর দরিদ্রতার কারণ কি? তাদের হচ্ছে মানব সম্পদের অভাব রয়েছে, এটার জন্য তারা উন্নতি লাভ করতে পারছে না, বা তাদের দেশগুলো এখনো যথেষ্ট দরিদ্র। প্রতিটি নাগরিকের কাছ থেকে রাষ্ট্রের কয়টি অধিকার দাবি করতে পারে? এটা হচ্ছে 5টি অধিকার দাবি করতে পারে। অভ্যন্তরীণ বাণিজ্য বলতে বোঝায় ব্যক্তিগত প্রতিষ্ঠানে কেনাবেচা, প্রাতিষ্ঠানিক উদ্যোগে কেনাবেচা, নাকি সরকারি উদ্যোগে? এটা সঠিক উত্তর হচ্ছে এক ও দুই, অর্থাৎ প্রথম দুইটা সঠিক। বাংলাদেশের সেবা খাতগুলো হলো আবাসন, ব্যাংক বিভাগ, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও গ্যাস। এটা সঠিক উত্তর হচ্ছে 1 আর 2, অর্থাৎ আবাসন আর হচ্ছে স্বাস্থ্য। এখন আসলাম নতুন এক ধরনের এমসিকিউ, এটা হচ্ছে বলা হয় অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। অর্থাৎ এখানে একটা উদ্দীপক বা একটা অনুচ্ছেদ দেওয়া থাকে, এটার উপর ভিত্তি করে তোমাকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদটা হচ্ছে, রহিম একজন ভূমিহীন কৃষক, এবছর বন্যায় ফসলের তার ব্যাপক ক্ষতি হয়, সে অভাবের তাড়নায় সপরিবারে
খুলনা পাড়ি জমায় সে ও তার স্ত্রী একটি গার্মেন্টসে চাকরি নেয়। এটা হচ্ছে তার অনুচ্ছেদ। এখন এই অনুচ্ছেদের মাধ্যমে তুমি দুইটা প্রশ্ন উত্তর দিও। প্রথম প্রশ্নটা হচ্ছে রহিমের সপরিবারে খুলনা শহরে গমন কিসের ইঙ্গিত বহন করে? এটা হচ্ছে শহরমুখী যে নির্ভরশীলতা সেইটার ইঙ্গিত বহন করে। রহিমের শহর গমনের মূল কারণ কি? এটা হচ্ছে খাদ্য ঘাটতি হচ্ছে তার শহর গমনের মূল কারণ। এখন আসি সিকিউএ। সিকিউএ বলা হচ্ছে নাসিরুদ্দিনের 4 ছেলে, বড় ছেলে 4 বছর ধরে বাস করে লন্ডনে, বাকি ছেলেদের মধ্যে একজন গ্রামে জমি জমা চাষাবাদ করে, অপর একজন পুলিশ বিভাগে চাকরি করে, সবচেয়ে ছোট ছেলেটি নির্মাণ বা ঠিকাদারি পেশায় নিয়োজিত। তার ছোট একটি ব্যবসা প্রতিষ্ঠানও আছে। তাহলে এখন প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কয়টি? বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হচ্ছে 4টি। খ নাম্বার প্রশ্ন, শহুরে অর্থনীতি বলতে কি বুঝো? শহুরের মানুষের অর্থনৈতিক জীবনধারার ফলে যে অর্থনীতি গড়ে ওঠে তাকেই বলা হয় শহুরে অর্থনীতি। শহরে বসবাসকারী মানুষ কি করে? সাধারণত অফিস, আদালত, শিল্প কারখানায় চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, যানবাহন চালানো বা বিভিন্ন ধরনের দিনমজুরি ও বাসা বাড়িতেও কাজ করে। এটা হচ্ছে শহুরে অর্থনীতির বৈশিষ্ট্য। তাহলে তুমি এটা শহুরে অর্থনীতি বলতে কি বুঝো এইভাবে তুমি ব্যাখ্যা করতে পারো। তারপরে ঘতে আসো, নাসিরুদ্দিনের সবচেয়ে ছোট ছেলে কোন ধরনের অর্থনীতি অবদান রাখে? তার যে ছোট ছেলেরা যে ঠিকাদারি পেশায় নিয়োজিত, সে তার একটা ছোট ব্যবসা বসে, সে কি ধরনের ভূমিকা অবদান রাখে বা কি ধরনের অর্থনীতিতে অবদান রাখে? এটা হচ্ছে নাসিরুদ্দিনের যে কাজ, এই কাজটা সাধারণত শহুরে যে অর্থনীতি সেটার সাথে অবদান রাখে। শিল্পপতি, ব্যবসায়ী ও চাকরিজীবী, পেশাজীবী, শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী সবাই মিলে শহরের অর্থনৈতিক জীবনকে সচল রাখে। তাহলে উদ্দীপকে নাসিরুদ্দিনের সবচেয়ে ছোট ছেলে এটি নির্মাণ পেশার সঙ্গে জড়িত এবং তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, সুতরাং বলা যায় সে শহুরে অর্থনৈতিক জীবন ব্যবস্থার একটি পেশার সাথে জড়িত। এইটার উত্তর দেওয়ার জন্য তোমাকে প্রথমেই আগে বরাবরের মতো নাসিরুদ্দিন কোনটার সাথে মিল বা নাসিরুদ্দিনের পেশাটা আসলে কোন ধরনের অর্থনীতি অবদান রাখে সেটা বলতে হবে। যেমন এখানে বলা হয়েছে নাসিরুদ্দিনের সবচেয়ে ছোট ছেলেটি শহুরে অর্থনীতির সাথে অবদান রাখে, এই কথা বলা শেষ, তুমি এখানে 1 মার্কস পাইলা। এখন কেন শহুরে অর্থনীতির সাথে মিল রয়েছে সেটা তুমি কিভাবে ব্যাখ্যা করতে পারো? নরমালি শহুরে অর্থনীতির যে ধারাগুলা বা শহুরে অর্থনীতির যে ব্যাখ্যা তুমি সেটা বলতে পারো যে শহুরে অর্থনীতি যেখানে বলা হয়েছে যে শিল্পপতি, ব্যবসায়ী বা এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে শহুরে অর্থনীতির সাথে সম্পর্কিত। এখানে যেহেতু তার এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান আছে, সুতরাং সে শহুরে অর্থনীতিতে অবদান রাখছে। তারপর লাস্ট কোয়েশনে আসো, এটা বলা হচ্ছে পাঠ্যপুস্তকের আলোকে উক্ত অর্থনীতির গুরুত্ব আলোচনা করো। এখন এখানে দেখো উক্ত অর্থনীতির গুরুত্ব ব্যাখ্যা, কোন ধরনের অর্থনীতি এটা তোকে আমাকে বুঝতে হবে। নাসিরুদ্দিনের সবচেয়ে ছোট ছেলে অবদান রাখা উক্ত অর্থনীতি তথা শহুরে অর্থনীতি হচ্ছে বর্তমান অতীব গুরুত্বপূর্ণ। এখন এখানে তুমি শহুরে অর্থনীতির যে গুরুত্ব, এখানে অর্থনীতির মাধ্যমে আমরা কি ধরনের সুবিধা পাচ্ছি বা এটা আমাদের দেশ ও বিশ্ব কিভাবে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে সেই ব্যাখ্যাটা তুমি তোমার মতো তুলে দিবা। যে শিল্পায়ন ও নগরায়নের ফলে শহরে বাংলাদেশের গ্রাম ও মানুষের জীবনধারার পার্থক্য কিছুটা কমে আসছে, বাড়ছে গ্রাম ও শহরে এক অপরের নির্ভরশীলতা, লেখাপড়া, বাসস্থান, চিকিৎসা ইত্যাদির জন্য গ্রামের মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি শহরে নির্ভরশীল, নগর জীবনের বিস্তার, শিল্পায়ন ও কাজের খোঁজে গ্রাম থেকে প্রতিদিন বহু লোক শহরে আসে, ফলে জাতীয় অর্থনীতিতে শহুরে জনগণের ভূমিকা দিন দিন আরো গুরুত্বপূর্ণ হচ্ছে। এই যে ব্যাখ্যাটা এইভাবে তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে। আর এখানে কিন্তু দুইটা প্রশ্নের উত্তরটা একটু ছোট করে দেওয়া আছে, তুমি এগুলো আর একটু ব্যাখ্যা করে তুমি তোমার মতো করে আরেকটু বড় করে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? এখানে জাস্ট তোমাকে মেন যে কি পয়েন্টগুলো সেগুলো এখানে তুলে দেওয়া হয়েছে, তুমি আরেকটু ব্যাখ্যা করে প্রত্যেকটা প্রশ্নই এই যে লাস্ট দুইটা প্রশ্ন 1-1.5 পেজ করে লেখার চেষ্টা করবা। তারপরে এখানে দেখো, এখানে বলা হচ্ছে বর্তমানে বাংলাদেশ সরকার কৃষি যন্ত্রপাতি, বীজ, কীটনাশক, সার প্রভৃতি মূল্য হ্রাস, ভর্তুকি প্রদান ও এগুলো সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে কৃষি উন্নয়নের জন্য জোরালো পদক্ষেপ নিয়েছেন। এখন প্রথম প্রশ্ন, বাংলাদেশের কোন শিল্পে সাফল্যের পরিচয় দিয়েছে? অর্থাৎ বাংলাদেশের কোন শিল্প সাফল্যের পরিচয় দিয়েছে? বাংলাদেশ মূলত হচ্ছে পোশাক শিল্পে বর্তমানে সাফল্যের পরিচয় দিচ্ছে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে পোশাক শিল্প। খ নাম্বারে আসো, দেশের উন্নয়নে প্রাকৃতিক সম্পদের ব্যবহার ব্যাখ্যা করো। তাহলে আমাদের দেশের উন্নয়নে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার অতীব গুরুত্বপূর্ণ। কয়লা, গ্যাস, তেল প্রভৃতি এসব প্রাকৃতিক সম্পদ এখনো আমাদের দেশে অবহেলিত রয়েছে, সেগুলো উত্তোলন ও ব্যবহার করতে হবে। এখন আমরা জাস্ট এখানে যে কেন গুরুত্বপূর্ণ এটা একটু দেখাই দিলাম, শেষ। 3, নির্দেশিত অর্থনীতির খাতটি উন্নতি সরকারের জোরালো পদক্ষেপ নেওয়ার একটি কারণ ব্যাখ্যা করো। উদ্দীপকে অর্থনীতির যে কৃষি খাতটি বর্ণিত হয়েছে এবং যে খাতের উন্নয়নে সরকার জোরালো পদক্ষেপ, অর্থাৎ এখানে দেখো কৃষি যন্ত্রপাতির কথা বলা আছে, তার মানে এটা কোন খাত? এটা হচ্ছে কৃষি খাত। এখন যেহেতু বলা হয়েছে অর্থনৈতিক খাতটি উন্নতি সরকারের জোরালো পদক্ষেপ, এখন কোন খাত এটা আমি আগে বলে নিব। যে উদ্দীপকে অর্থনৈতিক খাত যে হচ্ছে কৃষি খাত সেটার কথা বলা হয়েছে এবং এখানে সরকারের কি জোরালো পদক্ষেপ নেওয়ার কারণ কি সেটা আমি এখন নিচে ব্যাখ্যা করলাম। যে
যে খাতের উন্নয়ন সরকার জরুরি পদক্ষেপ নিয়েছে এবং কিভাবে নিয়েছে, যে খাদ্যে স্বনির্ভর হওয়া এই জাতীয় পদক্ষেপটি আমাদের মূল কারণ। অর্থাৎ এর কারণ কি, খাদ্যে স্বনির্ভর হওয়া এই ধরনের পদক্ষেপের মূল কারণ। তাহলে সরকার এই অর্থনীতির খাতটির উন্নতির জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার সবচেয়ে বড় কারণ কি, সবচেয়ে বড় কারণ হচ্ছে খাদ্যের স্বনির্ভর, অর্থাৎ আমাদের নিজের খাদ্যের যে নির্ভরতা সেটা নিজেরাই মিটিয়ে ফেলা, বা আমাদের যতটুকু খাদ্য প্রয়োজন বা যে চাহিদা সেটা নিজেরাই যেন উৎপাদন করতে পারি, এইটার লক্ষ্যে মূলত এই জোরালো পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। এখন নিচে জাস্ট ব্যাখ্যা করলাম যে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে ইত্যাদি বিষয়গুলো তুমি তুলে ধরো। উদ্দীপকেও বেশ কিছু দেওয়া আছে, এগুলো ছাড়াও তুমি তোমার মতো করে কিছু দিক এখানে তুলে ধরতে পারো। লাস্ট কোয়েশ্চনে আসো, আমাদের জাতীয় অর্থনীতি উক্ত খাতের অবদান, অর্থাৎ আমাদের জাতীয় অর্থনীতি কৃষি খাতের কি অবদান রয়েছে সেটা তুমি তোমার মতো করে ব্যাখ্যা করলা, এবং কৃষিখাতের নামটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এখানে যে জাতীয় অর্থনীতিতে উক্ত খাতের কথাটা বলা যাবে না, তোমাকে বলতে হবে উক্ত খাতের জায়গায় কৃষিখাতের অবদান। যেহেতু তুমি কৃষিখাতের বর্ণনা লিখতেছো, এটা যদি না লিখো তাহলে বুঝবে যে তুমি এটা ধরতে পারো না, এবং এই জন্য তোমাদের কিন্তু কম মার্কস দেবে। এই জন্য এখানে এই উক্ত কথার জায়গায় সবসময় তুমি লিখবা যে খাতটার কথা এখানে তুমি বুঝতে পারছো সেই খাতটা আগে এখানে তুলে ধরবো। যেখানে উক্ত খাতটা হচ্ছে কৃষিখাত, নিম্নে কৃষিখাতের অবদান মূল্যায়ন করা হলো, তারপর তুমি কৃষিখাতের যে অবদান সেগুলো তুমি মূল্যায়ন করলা। যেমন লিখতে পারো যে বেশিরভাগ মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল, শিল্পের কাঁচামালের উৎস হিসেবে কৃষি ব্যবহৃত ইত্যাদি বিষয়গুলো এখানে তুমি তোমার মতো করে একটু বিস্তারিত ব্যাখ্যা করে দিলাম। তারপরে আসো পঞ্চম অধ্যায়, বাংলাদেশের নাগরিক ও বাংলাদেশ। এখানে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা পাই সেগুলো দেখো। একই ব্যক্তি দুটি দেশের নাগরিকত্ব লাভ করলে তাকে কি বলে? এটাকে বলা হয় দ্বি-নাগরিকত্ব। কি বলা হয়? দ্বি-নাগরিকত্ব। তারপরে দেখো অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের উপায় কি? অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের উপায় হচ্ছে কি? শর্ত পূরণ। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, যে অনুমোদন সূত্রে নাগরিকতার শর্ত কয়টি, অর্থাৎ কয়টি শর্ত পূরণ করলে বা কয়টি শর্তের মাধ্যমে নাগরিক হওয়া যায়? তাহলে অনুমোদন সূত্রে নাগরিকতার শর্ত হচ্ছে 9টি। 4, দ্বি-নাগরিকত্ব লাভের জন্য ব্যক্তিকে অবশ্যই কি হতে হবে? ব্যক্তিকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ দ্বি-নাগরিকত্ব অর্জন করতে পারবে না। 5, কোনো বাংলাদেশি পিতামাতার সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে কয়টি নাগরিকত্ব লাভ করবে? সে হচ্ছে দ্বি-নাগরিকত্ব লাভ করবে। 6, কোন দুটি নাগরিকতা অর্জনের স্বাভাবিক পদ্ধতি? এটা হচ্ছে জন্মসূত্র, এটা হচ্ছে অনুমোদন সূত্র, এটা হচ্ছে স্বাভাবিক পদ্ধতি। 7, কোন দেশটি 2টি নাগরিকত্ব নীতি অনুসরণ করে? আমেরিকা। নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে বাংলাদেশে কোন নীতি অনুসরণ করা? বাংলাদেশ হচ্ছে জন্মসূত্র নীতি অনুসরণ করা হয়। তারপর আসো, আরোপিত শর্ত পালন করে একটি রাষ্ট্রে কোনো ব্যক্তিকে বসবাস করতে হয়। এটা হচ্ছে আরোপিত শর্ত পালন করে একটি রাষ্ট্র কোন ব্যক্তি বসবাস করতে হয়? এটা হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভকারী ব্যক্তিকে বসবাস করতে হয়। তারপর 10, বিদেশিরা এদেশে কোন অধিকার ভোগ করতে পারে? বিদেশিরা হচ্ছে রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। বিদেশিরা দেশে কোন অধিকার ভোগ করতে পারে না? বিদেশিরা হচ্ছে দেশে রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। কোন অধিকার? রাজনৈতিক অধিকার। রাষ্ট্রের পাশাপাশি জাহাজ বা দূতাবাসে শিশুর জন্ম নেয় কোন নাগরিকত্ব নীতির আওতায় পড়বে? এটা হচ্ছে জন্মস্থান নীতির আওতায় পড়বে। বাংলাদেশি পিতামাতার সন্তান জাপানে জন্মগ্রহণ করলেও বাংলাদেশের নাগরিকত্ব লাভ করে, এক্ষেত্রে নাগরিকতা নির্ধারণে কোন নীতি অনুসরণ করা হয়? এটা হচ্ছে জন্মসূত্র নীতি। তারপর 13 নম্বর প্রশ্নে আসো, নাগরিকদের সুনাগরিক হওয়ার উপর কি নির্ভরশীল? নাগরিকদের সুনাগরিক হওয়ার উপর নির্ভরশীল হচ্ছে রাষ্ট্রের উন্নতি। কি নির্ভরশীল? রাষ্ট্রের উন্নতি। কোনটি ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব ভাবা যায় না? এটা হচ্ছে নাগরিক ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব ভাবা যায় না। 15 নম্বর, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সব ক্ষমতার অধিকারী কে? সব ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। তাহলে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের রাষ্ট্রে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। তো জনগণের ভোটে আমাদের প্রতিনিধিরা নির্বাচিত হয়। তারপর 16 নম্বর এমসিকিউ আসো, নাগরিকদের সব অধিকারের উৎস কোনটি? নাগরিকদের সব অধিকারের উৎস হচ্ছে রাষ্ট্র। তারপরে আসো, কোন রাষ্ট্রের জনগণ ভোট দিয়ে একটি দলকে নির্দিষ্ট সময়ের জন্য সরকার গঠনে সহায়তা করে? এটা হচ্ছে সাধারণত গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। কোনটি নাগরিকের কর্তব্যের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ভোট দেওয়া। তারপরে আসো, জনগণের ভোটাধিকারে কোন ধরনের অধিকার? এটা হচ্ছে নাগরিক অধিকার। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কোথা থেকে বিভিন্ন অধিকার ভোগ করে? হচ্ছে আমাদের দেশের বা রাষ্ট্রের কাছ থেকে। রাষ্ট্রের সাথে কার সম্পর্ক অবিচ্ছেদ্য? এটা হচ্ছে নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক অবিচ্ছেদ্য। রাষ্ট্রের উন্নয়নে কার ভূমিকা রয়েছে? এটা হচ্ছে নাগরিকের ভূমিকা রয়েছে। রাষ্ট্রের
নাগরিকরা নিজেদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করার ফলাফল কি? কারণ সঠিকভাবে পালন করার ফলাফল হচ্ছে দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে। কোন দিকে এগিয়ে যাবে? দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ রাষ্ট্রে বিদ্যমান আছে, এটা কি বহুপদী সমাজসূচক প্রশ্ন, এখানে অনেকগুলো উত্তর সঠিক হইতে পারে। তো বাংলাদেশ রাষ্ট্রে বিদ্যমান আছে কোনটি? জনগোষ্ঠীয় ভূখণ্ড এবং সরকার ও সার্বভৌমত্ব, এই দুইটা বিদ্যমান আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। 25, বাংলাদেশের ভূখণ্ড গঠিত হয়েছে কিসের মাধ্যমে? মালভূমি সমুদ্র এলাকা নিয়ে, নদী হাওর বাওর ইত্যাদি নিয়ে, বনভূমি সমভূমি নিয়ে। এটার সঠিক উত্তর হচ্ছে 2 ও 3। বাংলাদেশের পূর্বে অবস্থিত কোনটি? ভারত, মিয়ানমার, বঙ্গোপসাগর। এটার সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। বিদেশিরা রাষ্ট্রের নাগরিক না হওয়ার কারণ হচ্ছে রাজনৈতিক অধিকারহীনতা আর হচ্ছে সীমাবদ্ধ অধিকার ভোগ। এই সীমাবদ্ধ অধিকার ভোগ আর হচ্ছে রাজনৈতিক অধিকারহীনতা, এগুলোর কারণে বিদেশিরা রাষ্ট্রের নাগরিক না হওয়ার কারণ। রাষ্ট্র থেকে একজন নাগরিক লাভ করে কি? রাজনৈতিক অধিকার লাভ করে আর হচ্ছে সামাজিক অধিকার লাভ করে। যা ইচ্ছে তাই অধিকার, কিন্তু যা ইচ্ছে তা কিন্তু কেউ করতে পারে না। আমার মন ছিল আমি একদিন খুন করে ফেললাম, একটা দেশের সম্পদ ক্ষতি করলাম, এটা তো হবে না। তার মানে কি? যা ইচ্ছা তা অধিকার আমরা, যা ইচ্ছা তা করার অধিকার আমরা রাখি না, আমাদের অবশ্যই নিয়মকানুনের মধ্যে থাকতে হয়। সেক্ষেত্রে এই দুইটা সঠিক, রাজনৈতিক অধিকার ও সামাজিক অধিকার। তারপরে 29, নগর রাষ্ট্র সম্পর্কে বলা যায় স্বাধীন রাষ্ট্রের প্রদেশ, জনসংখ্যা শক্তি ছিল কম, আয়তন, এই দুইটা সঠিক। স্বাধীন কম ছিল জনসংখ্যা, আয়তনও কম ছিল। বাংলাদেশের নাগরিকত্ব নির্ধারণ হয় যে পদ্ধতিতে? বাংলাদেশের নাগরিকত্ব হচ্ছে জন্মসূত্রে নির্ধারিত হয় আর হচ্ছে অনুমোদন সূত্রে, এই দুইটা সূত্রে বাংলাদেশে হয়। তারপরে এখানে একটা অনুচ্ছেদ পরে উত্তর দিতে হবে। অনুচ্ছেদটা তোমরা পড়ো যে খোকন সাহেব একজন বাংলাদেশি, তিনি যুক্তরাষ্ট্রের একটি সামুদ্রিক জাহাজের মেরিন ইঞ্জিনিয়ার। জাহাজে তার সাথে স্ত্রীও থাকেন, যেখানে তার একটি সন্তান হয়। এটা প্রথম প্রশ্ন। খোকন সাহেবের সন্তানটি যে নাগরিকত্ব পাবে সেটা কি বলা হয়? দ্বিনাগরিকত্ব। অনুচ্ছেদের আলোকে খোকন সাহেবের সন্তানটি হচ্ছে 1 আর 3 সঠিক, অর্থাৎ বাংলাদেশের নাগরিক ও যুক্তরাষ্ট্রের নাগরিক। এখন এটার উপরে একটা আমরা সৃজনশীল দেখি। উদ্দীপকটা পড়ো। এখানে বলা হচ্ছে রহিম মিয়া মানিকগঞ্জের কোটালী গ্রামের বাসিন্দা। তার বংশধররা একসময় ভারতে অধিবাসী ছিলেন। দেশ ভাগের পর তার বাবা মানিকগঞ্জে বসতি করেন। তিনি এদেশের বাংলাদেশের নাগরিক। আর নাগরিক হিসেবে তিনি বিভিন্ন ধরনের অধিকার ভোগ করেন এবং গ্রামে রহিম মিয়ার ব্যবসা আছে। তো গণতন্ত্রের অর্থ কি? এটা আমাদের প্রথম প্রশ্ন। গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন। গণতন্ত্রের অর্থ কি? জনগণের শাসন। সমাজে বাংলাদেশের বা সামাজিক অধিকার বলতে কি বুঝো? তাহলে সামাজিক অধিকার হচ্ছে মূলত সমাজে সুখী ও সুন্দরভাবে বসবাস করার জন্য নাগরিক যেসব অধিকার ভোগ করে সেগুলোকে সামাজিক অধিকার বলা হয়। কোনগুলোকে সামাজিক অধিকার বলা হয়? সমাজে সুখী ও সুন্দরভাবে বসবাস করার জন্য নাগরিক যেসব অধিকার ভোগ করে এবং সেগুলোকেই সামাজিক অধিকার বলা হয়। যেমন চলাফেরা করার অধিকার, জীবন ধারণের অধিকার, মতামত, এই সবগুলো অধিকারকেই আমাদের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত করতে পারি। তারপরে আসো 3 নম্বর কোয়েশ্চন। বাংলাদেশে একজন নাগরিক হিসেবে রহিম মিয়া যেসব অধিকার ভোগ করছেন সেইগুলো কি? ব্যাখ্যা করো। তাহলে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে রহিম মিয়া, আমরা উদ্দীপকে পড়লাম যে সমস্ত অধিকার তিনি ভোগ করছেন সেগুলো মূলত সামাজিক ও রাজনৈতিক, এই দুই ধরনের অধিকার তিনি ভোগ করছেন। তাহলে এই যে সামাজিক ও রাজনৈতিক অধিকার, সেগুলো আমরা নিচে ব্যাখ্যা করলাম। মানুষের কি ধরনের সামাজিক অধিকার, তোমরা যারা টেক্সট বইটা পড়ছো এখানে কিন্তু সামাজিক ও রাজনৈতিক অধিকারের ব্যাখ্যা বিস্তারিত দেওয়া আছে। এই সামাজিক ও রাজনৈতিক অধিকারের ব্যাখ্যা তোমার যতটুকু মনে থাকে সেখানে লিখতে পারো। এখানেও বিস্তারিত আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি যে সামাজিক অধিকার এবং রাজনৈতিক অধিকারটা কি সেই অনুযায়ী। যেমন ধরো, কোনো ব্যক্তি সামাজিক ও রাজনৈতিক অধিকার, দুই ধরনের অধিকার ভোগ করতে পারেন। যেমন জীবন ধারণ, চলাফেরা, ধর্মীয় ইত্যাদি বিষয় সামাজিক অধিকার। এগুলোকে বলা হয় কি? জীবন ধারণ, চলাফেরা, ধর্মীয় ইত্যাদি হচ্ছে সামাজিক অধিকার। আর স্থায়ীভাবে বসবাস, নির্বাচন, নিরাপত্তা, সরকারি চাকরি প্রভৃতি হচ্ছে রাজনৈতিক অধিকার। তাহলে এই যে দুইটা অধিকার, এগুলো হচ্ছে কি অধিকার? তার ভোগ করা অধিকার, এবং এগুলো রহিম মিয়া ভোগ করছেন। এই জন্য নাগরিক হিসেবে তার প্রকার অধিকার ভোগ করেন, যেমন জীবন ধারণ, স্থায়ী বসবাস, এবং এখানে রহিম মিয়ার যে অধিকার সেগুলো এখানে তুমি ব্যাখ্যা করতে পারো। তারপরে আসো, রহিম মিয়া বর্তমানে ভারতে গেলে উক্ত সুবিধাটি পাবেন না, ব্যাখ্যাটি বক্তব্যটি বিশ্লেষণ করো। তাহলে রহিম মিয়া ভারতে গেলে কি উক্ত সুবিধাটি পাবেন না? কেন পাবেন না সেটা আমি এখানে নিচে ব্যাখ্যা করব। ধরো, সে যেহেতু বর্তমানে আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের নাগরিকত্ব সে ভোগ করছে, সে যদি এখন ভারতে যায় তাহলে গেলেই সেখানে সে আমাদের এখানে যে সমস্ত অধিকার সে ভোগ করে সেটা সে পাবে না। হয়তো অনেকে আমরা বিভিন্ন দেশে ভ্রমণ করি, কিন্তু আমি দেশে যে ধরনের অধিকার ভোগ করি, ধরো আমি দেশে নির্বাচনে ভোট দিই, আমি বিভিন্ন সুযোগ সুবিধা পাই, সেগুলো কিন্তু আমি বাইরের দেশে পাবো না।
এইটাই আমি এখানে ব্যাখ্যা করবো যে রহিম মিয়া বর্তমানে ভারতে গেলেও উক্ত সুবিধাটি পাবেন না, কেননা একটি রাষ্ট্রে যারা স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের প্রতি অনুগত থাকে তারাই শুধু নাগরিক, তারাই বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে, আর বাকি যারা বিভিন্ন দেশে ভ্রমণ করার জন্য যায়, বিভিন্ন কারণে যায়, তারা কিন্তু এগুলো অধিকার ভোগ করতে পারে না। এখন রহিম মিয়া যেহেতু বাংলাদেশের নাগরিক, সে চাইলেই ভারতে গেলে সেগুলো সে ভোগ করতে পারবে না। এই বিষয়টা জাস্ট এখানে তুমি তোমার মতো করে ব্যাখ্যা করবা, তাইলে এটার উত্তরটা হয়ে যাবে। তারপরে এই 2 নম্বর যে প্রশ্নটা আছে এখানেও দেখো বলা হচ্ছে যে দ্বিনাগরিকত্ব কি, এটা এক কথায় উত্তর দিবা। একই ব্যক্তি দুই দেশের নাগরিকত্ব লাভ করলে সেটাকে বলা হয় দ্বিনাগরিকত্ব। আর নাগরিকত্ব লাভের নিয়ম দেখো, নাগরিকত্ব লাভের নিয়ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব আর হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকত্ব। এই দুইটা এখানে জাস্ট ব্যাখ্যা বলা যায়। নাগরিকত্ব মূলত হচ্ছে রাষ্ট্রের অধিবাসী বা ব্যক্তির জাতীয় পরিচয়, রাষ্ট্রকে কেন্দ্র করে ব্যক্তির পরিচয় লাভ করে। নাগরিকত্ব লাভের দুটি প্রধান উপায়, একটা হচ্ছে জন্মসূত্রে আর হচ্ছে অনুমোদন সূত্রে। তারপর 3, বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও সাইমা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারবে, এটা ব্যাখ্যা। অর্থাৎ আমাদের অনুমোদন সূত্রে নাগরিক হওয়ার যে উপায়গুলো সেগুলো তুমি এখানে তুলে ধরবা। যে 9টা উপায় রয়েছে সেই 9টা উপায় এখানে তুলে ধরবে, 1 2 3 এটা এখানেও দেওয়া আছে। যারা বই পড়ছো বইও কিন্তু এই 9টা সম্পর্কে পড়ে আসছো, এই 9টা এখানে তুলে ধরলেই এটার উত্তর হয়ে যাবে। তারপর রাইসা ও রাফসানির দ্বিনাগরিকত্বের অধিকারী ব্যাখ্যা। হ্যাঁ, যেহেতু তারা দুইটা দেশে, একটা দেশে জন্মগ্রহণ একটা দেশের অনুমোদন সূত্রে লাভ করে, তাহলে তার যে দ্বিনাগরিকত্ব সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ একই ব্যক্তি যখন দুইটি দেশের নাগরিকত্ব লাভ করে তাকে দ্বিনাগরিকত্ব বলে। এখানে যেহেতু তারা দ্বিনাগরিকত্ব অর্জন করছে সেই বিষয়টা তুমি তোমার মতো করে এখানে ব্যাখ্যা করে দিলেই মোটামুটি এটার উত্তর হয়ে যাবে। আর এই উত্তরটা কিন্তু নিজের মতো করে দেওয়া যেত, তুমি তোমার মতো করে দ্বিনাগরিকত্বের যে বিষয়টা ব্যাখ্যা করলা টেক্সট বই পড়ে বা এখানে লেখাটা পড়ে তুমি যতটুকু দ্বিনাগরিকত্ব সম্পর্কে বুঝতে পারো সেই বিষয়টা এখানে ব্যাখ্যা করলে কিন্তু এটার উত্তর হবে। তারপরে 6ষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ, এটার উপরে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা দেখি। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনটি, এটা হচ্ছে শব্দ দূষণ। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পেছনে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে মানুষ। ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কোথায় চাপ বৃদ্ধি পাচ্ছে, শহরে। ঢাকা শহরে শিশুরা শ্বাসকষ্টে ভুগছে কেন, পরিবেশ দূষণের কারণে। শহরগুলোতে ক্রমাগত বস্তির সংখ্যা বেড়ে যাওয়ার কারণ কি, এটা হচ্ছে শহরমুখী জনসংখ্যা বাড়ায়। কামরান নদীর উপকূলে একটি কারখানা স্থাপন করেন যার দূষিত পদার্থ পানি ও বায়ুতে মিশে, এর ফলে পরিবেশের ক্ষতি হয়। পরিবেশের কি ক্ষতি হয়, এটা হচ্ছে পরিবেশ দূষিত হয়। 7, পরিবেশগত বিভিন্ন উপাদানের বাহুল্যতার কারণে কোনটি ঘটে, এটা হচ্ছে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি পায়। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কি হয়, এটার উত্তর হচ্ছে বৃদ্ধি পায়। তারপরে সমুদ্র উপকূলীয় এলাকা বা উপকূলীয় এলাকার মানুষ পরিবেশগত উদ্বাস্তু হয় কেন, কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায়। জমি তার স্বাভাবিক উর্বরতা শক্তি হারাচ্ছে কেন, এটা হচ্ছে বারবার চাষ হওয়ার ফলে। মানুষ জমিতে রাসায়নিক সার ব্যবহার করে কেন, উৎপাদন বাড়ানোর জন্য। বায়ু দূষণের ফলে পৃথিবীর কোন উপাদান বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণ কি, এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। তারপরে ওজোন স্তর ছিদ্র হয়ে যাচ্ছে কেন, এটা হচ্ছে তাপমাত্রা বাড়ার কারণে। কৃষিকাজে কোনটি ব্যবহারের ফলে পানি দূষিত হচ্ছে, এটা হচ্ছে রাসায়নিক সার ব্যবহারের ফলে পানি দূষিত হচ্ছে। তারপরে আসো 16 নম্বর এমসিকিউ, বাতাসে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে কেন, এটা হচ্ছে গাছ কমে যাওয়ায়। ক্রমাগত পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কোনটি ঘটবে, এটা হচ্ছে 2, মেরু বরাবর বরফ গলে যাবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হওয়ার ফলে কোনটি ঘটবে, হচ্ছে নিম্নভূমি নিমজ্জিত হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে কোনটি ঘটবে, নিম্নভূমি নিমজ্জিত হবে, পড়লাম। তারপরে হচ্ছে মানুষের কোন কাজটি পরিবেশ দূষণকে প্রতিহত করবে, এটা হচ্ছে বেশি করে গাছ লাগানো। মুর্শিদের বস্তির পাশে একটি কারখানা আছে, সেখান থেকে সে নির্গত কালো ধোঁয়া তাদের দেহে কি সমস্যা সৃষ্টি করে, এটা হচ্ছে তার মাথায় ব্যথা হইতে পারে বা তার শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হইতে পারে, কিন্তু এখানে একটা দেওয়া আছে, এটা আমরা দিতে পারি এখানে। সাইফুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ মামাকে দেখতে যায়, সেখানে কোন ধরনের দূষণের প্রভাবে রোগীদের সমস্যা, এটা হচ্ছে শব্দ দূষণ। বাসা ঢাকা শহরে একজন বাস চালক, শব্দ দূষণের ফলে সে কি ধরনের সমস্যা হতে, হচ্ছে মানসিক সমস্যা হতে পারে। পানি বাতাস ও তাপে হ্রাস বৃদ্ধিতে সৃষ্টি হয় কোনটি, এটা হচ্ছে 3টা এখানে সঠিক উত্তর। পৃথিবীর বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটতে পারে 1 ও 2 এর কারণে, অর্থাৎ প্রাকৃতিক ও মানুষের কর্মকাণ্ড। পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, এটা হচ্ছে 1 2 3, অর্থাৎ 3টা এখানে সঠিক। মানুষ আরাম আয়েশের জন্য নিঃশেষ করে দিচ্ছে কি, পশু পাখি নদী সাগর মহাসাগর, এটার উত্তর হচ্ছে 1 আর 2। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলাফলে কি হইতে পারে, এখানে 3টাই হইতে পারে, অর্থাৎ উপকূল নিচস্থম হইতে পারে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে, বিভিন্ন অঞ্চল খরা কবলে পড়তে পারে। তারপরে আসো পরিবেশ দূষণমুক্ত রাখার উপায় কি, এক্ষেত্রে 1 আর 2 হচ্ছে সঠিক। তারপরে জীবের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের উচিত হচ্ছে, এটাও 1 আর 2 ঠিক, পরিবেশ দূষণমুক্ত রাখা ও পরিবেশ সংরক্ষণ করা।
এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এটা পরে উত্তর দেবে, অনুচ্ছেদটা তোমরা একটু পড়ো, তারপরে উত্তরগুলো দেখো। যে রাজীব যেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় দেখলো তাদেরকে আমরা কি বলতে পারি? দূষক বলতে পারি। রাজীবের নাকে মাস্ক ব্যবহারের কারণ হচ্ছে পরিবেশ দূষণ, পরিবেশের অস্বাভাবিক অবস্থা সৃষ্টি, পরিবেশের ভারসাম্য নষ্ট, এই তিনটাই। এখন সৃজনশীলে আসো। জনাব আব্দুল সাত্তার বসবাসের উপযোগী একটি নতুন বাড়ি তৈরির জন্য জমি নির্বাচন করে ওই জমির মাটি সমতল, সেখানে প্রয়োজনীয় পানি, আলো ও বাতাসের পর্যাপ্ত রয়েছে, এই সকল দিক বিবেচনায় বাড়ি নির্মাণের জন্য স্থানটি নির্বাচন করা হয়েছে। তার স্ত্রী বাড়ির সামনে ফুল বাগান ও পেছনে বিভিন্ন ফলের গাছ লাগাচ্ছেন। এখন প্রথম প্রশ্নের উত্তর তোমরা কিভাবে দিবা? এটা হচ্ছে এক কথায় উত্তর দেওয়ার সবচেয়ে ভালো, যে পরিবেশের সংরক্ষণের প্রধান উপায় হলো জনসচেতনতা বৃদ্ধি। তাহলে এটার উত্তর কি? জনসচেতনতা বৃদ্ধি। তারপরে পরিবেশের দূষণ ভবিষ্যৎ প্রজন্মের উদ্যোগের কারণ, এটা তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো, আবার বইয়ে কিন্তু এটা ব্যাখ্যাটা দেওয়া আছে যে কিভাবে পরিবেশ দূষণ আমাদের উদ্যোগের কারণ। এই ক্রমবর্ধমান মানুষের বাসস্থানের চাহিদা মেটাতে উজাড় করা হচ্ছে গাছপালা, এর ফলে প্রাকৃতিক যে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে, নির্বিচারে বৃক্ষ নিধন বা খাদ্য, ঔষধ, জ্বালানি ইত্যাদি জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। পাশাপাশি অক্সিজেনের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, উষ্ণতা বাড়তেছে, এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি একটা উদ্যোগের মধ্যে রয়েছে। এই বিষয়টা এখানে তুমি তোমার মতো করে ব্যাখ্যা করলেই হবে। আবার এখানে আমরা যে ব্যাখ্যাটা দিয়েছি এটাও তুমি চাইলে মুখস্থ করতে পারো বা শিখে নিতে পারো। তারপর তিনি আসো, উদ্দীপকে আব্দুল সাত্তার বাড়ি নির্মাণের স্থান নির্বাচন করেন কিসের ভিত্তিতে? এখানে হচ্ছে উদ্দীপকে আব্দুল সাত্তার সাহেব মূলত হচ্ছে স্থান নির্বাচন করে পরিবেশের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? পরিবেশের উপর। কারণ মানুষ যে পরিবেশে বাস করে, পরিবেশের প্রাকৃতিক উপাদান দ্বারা প্রভাবিত, অর্থাৎ আমরা যে ধরনের পরিবেশে বাস করব সেই পরিবেশের বিভিন্ন উপাদান দ্বারা আমরা কিন্তু প্রভাবিত হব। যে আমার শরীর স্বাস্থ্য কীরকম থাকবে, আমি ভালো থাকবো না খারাপ থাকবো, এটা কিন্তু যেমন আমরা ঢাকা শহরে যে অবস্থানে থাকি, যারা গ্রামে থাকি তারা কিন্তু আমাদের চেয়ে ভালো পরিবেশে থাকে, তাদের শারীরিক অবস্থা কিন্তু অন্যরকম হইতে পারে শুধুমাত্র পরিবেশের প্রভাবে। এই জন্য তিনি কি করেন? পরিবেশের উপর ভিত্তি করে স্থান নির্বাচন করেছেন। এখানে তুমি বাকিটা ব্যাখ্যা করো যে কিভাবে ব্যাখ্যা করতে পারি। এখানে যে বিভিন্ন স্থানের ভিত্তিতে মানুষ কীভাবে নির্বাচন করতে পারে, বা এই স্থানের কি প্রভাব রয়েছে, বা পরিবেশের কি প্রভাব রয়েছে আমাদের উপর, সেইটা তুমি এখানে নিচে ব্যাখ্যা করতে পারো। ব্যাখ্যাটা কিভাবে দিবা সেটা দেখো। এখানে বলা হচ্ছে মানুষ পরিবেশে বাস করে, পরিবেশের প্রাকৃতিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। প্রকৃতির 4টি মূল উপাদান হলো মাটি, পানি, বায়ু ও আলো, এবং আলো ও তাপের মূল ছিল সূর্য। মাটিতে জন্মানো গাছপালা পানি, বায়ু ও তাপ আলোর সাহায্যে বের ওঠে। এরপর নির্ভর করে পৃথিবীতে মানুষ বসতি গড়ে উঠেছে। তারপর উদ্দীপকের জন্য আব্দুল সাত্তার তার বাড়ির তৈরির জন্য জমি নির্বাচনের ক্ষেত্রে মাটির সমতা, প্রয়োজনীয় পানির পর্যাপ্ততা, আলো ও বাতাসের প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়া তার স্ত্রী বাড়িতে ফুলের বাগান রাতে গাছ লাগানোর পরিকল্পনা করেন। অতএব উদ্দীপকে আব্দুল সাত্তারের বাড়ি তৈরির উপযোগী সুন্দর জমি নির্বাচন ও তার স্ত্রী ফুল ও ফলের গাছ লাগানোর সবই পরিবেশের পরিচয় বহন করে। এইভাবে তুমি এটা ব্যাখ্যা করতে পারো। তারপরে গতে আসো, উক্ত বিষয়ের সাথে মানুষের পারস্পরিক সম্পর্ক মূল পাঠের আলোকে বিশ্লেষণ করো। এখানে তুমি জাস্ট উক্ত যে বিষয়টা, অর্থাৎ এখানে যে আলোচনা করতে পরিবেশের সাথে মানুষের পারস্পরিক যে সম্পর্ক, এটা কেন গভীর, এই বিষয়টা তুমি তোমার মতো করে বিশ্লেষণ করতে পারো। এটা বিভিন্ন মাধ্যমে হতে পারে, তুমি তোমার মতো করে করতে পারো, আবার বইয়ে দেখবা এটার ব্যাখ্যাটা দেওয়া আছে, সেই ব্যাখ্যাটার আলোকেও তুমি এখানে ব্যাখ্যাটা তুলে ধরতে পারো। যে মানুষ একটি নিজস্ব পরিবেশের মধ্যে বসবাস করে, এসব পরিবেশ বিভিন্ন উপাদান দ্বারাও মানুষ নানাভাবে প্রভাবিত হয়। যেমনভাবে উদ্দীপকের আব্দুল সাত্তার সাহেব পরিবেশের উপর নির্ভর করে একটি বসবাসের জন্য বাড়ি তৈরি জমি নির্বাচন করেছেন ইত্যাদি। মানে এখানে এটার ব্যাখ্যাটা আসলে এটার উত্তরটা অনেকটা নিজের মতো করে দিতে হয়। এখানে যেভাবে দেওয়া আছে তুমি চাইলে এভাবে দিতে পারো, আবার অনেকটা নিজের মতো করে যদি দাও, এইগুলা মানে অর্থাৎ বইয়ের যে আলোচনাটা ছিল, বইয়ে যে পরিবেশের সাথে আমাদের যে সম্পর্কটা, মানুষের যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কের যে গভীরতাটা, এটা তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো। আবার এখানে যেভাবে দেওয়া আছে এভাবেও দিতে পারো। আর যদি বইয়ের যে ব্যাখ্যা বা আলোচনা ছিল সেইটার আলোকেও যদি দাও তাইলেও হবে। কিন্তু এটা অবশ্যই মানে যে জিনিসটার ভিতর ভিত্তি করে বলা হয়েছে সেইটা তোমাকে খেয়াল রাখতে হবে, যেন অহেতুক কোনো তথ্য না আসে। যে জিনিসটার উপর আলোচনা করতে বলা হয়েছে সেই বিষয়টা তুমি যদি আলোচনা করো, এটা তুমি যে কোনো উৎস থেকেই করো, নিজের মতো করে করলেও এই জিনিসগুলো যদি রাখো এটার মধ্যে, তাহলে তোমাকে ভালো মার্কস দিবে। তারপর এটা দেখো, পরিবেশ বেশিরভাগ দূষণ কিসের ফলে হয়ে থাকে? পরিবেশে বেশিরভাগ দূষণ হয়ে থাকে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে। পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব আলোচনা করো। পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব হচ্ছে যে আমাদের কি হয়, বায়ু দূষণের ফলে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছে, বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বরফ গলে যাচ্ছে, এছাড়া অনিরাপদ পানি পান করার ফলে মানুষ পানিবাহিত নানা রোগে ভুগছে ইত্যাদি বিষয়। তুমি যে ক্ষতিকর দিকগুলো এগুলো তুলে নিয়ে আসতে পারো। তারপর বাকি যে দুইটা প্রশ্ন আছে, এই দুটো প্রশ্ন
উত্তরগুলো এখানে যদি দেওয়া আছে, এটা তোমাদের আমি একটা হোমওয়ার্কের মতো দিলাম যে তোমরা উদ্দীপকটা পড়বা। যেহেতু আমরা অনেকগুলো আলোচনা করছি, এখন তোমার একটা কাজ থাকলো, এই উদ্দীপকটা পড়ে তুমি এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। এবং উত্তর আমরা নিচে দিয়ে দিয়েছি, উত্তরটা তুমি পাবা, কিন্তু উত্তরের আগে তুমি নিজে দেখো উদ্দীপকটা পড়ে এটা উত্তরটা তুমি করতে পারছো কিনা, তারপরে এই নিজের উত্তরগুলোর সাথে মিলিয়ে দেখো যে তোমার উত্তর কতটুকু হয়েছে বা তোমার পড়াটা আসলে ঠিক আছে কিনা। আর যদি এগুলোর উত্তর না করতে পারো, তোমার কাছে কঠিন মনে হয় যে লাস্ট দুইটা প্রশ্ন উত্তর দিতে পারতেছি না, তাহলে তুমি টেক্সট বইয়ের যে অধ্যায়টা আছে এটা একটু আরেকবার বা একবার দুইবার পড়ে আসো, তাহলে দেখবা যে এটার উত্তরটা তুমি সহজেই দিতে পারবা। তাহলে এই দুইটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা করে নেবে। এখানে উত্তরটা আমি নিচে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে উত্তরটা নিতে পারো, কিন্তু তার আগে তুমি নিজে চেষ্টা করো। এই যে এখানে হচ্ছে ঘ আর ঘয়ের উত্তর। তারপরে পরবর্তী অধ্যায়ে যাই, সপ্তম অধ্যায়, শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা অর্থাৎ সামাজিকীকরণ। এটার উপর গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে কম্পিউটার টেলিভিশন প্রভৃতি কোন পরিবেশের উদাহরণ? এটা হচ্ছে প্রযুক্তিগত পরিবেশের উদাহরণ। মানুষের সমাজ জীবন নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা? এটা হচ্ছে আচার আচরণ দ্বারা। সমাজ জীবন বলতে কি বোঝায়? সমাজ জীবন হচ্ছে আচার আচরণের সমষ্টি। তারপরে আসো সামাজিক মূল্যবোধ বলতে কি বোঝায়? সামাজিক মূল্য হচ্ছে সাংস্কৃতিক আদর্শ। তারপরে আসো সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি? সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম বলা হয় পরিবারকে। তাহলে এর উত্তর হচ্ছে পরিবার। পরিবারবিহীন শিশুটি একটি পশুর মতো আচরণ করেছিল, শিশুটির মধ্যে কোনটির অভাব পরিলক্ষিত? এটা হচ্ছে সামাজিকরণের অভাব পরিলক্ষিত হয়েছে। যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় আমাদের জাতিগোষ্ঠী। শিশুর সামাজিকরণের আনুষ্ঠানিক মাধ্যম হচ্ছে বিদ্যালয়, অর্থাৎ পরিবারের পর তার আনুষ্ঠানিক মাধ্যমটা হচ্ছে বিদ্যালয়। এখানে সে বন্ধুদের মাধ্যমে সামাজিকরণের মধ্যে প্রবেশ করে। নিয়মিত বিদ্যালয়ের উপস্থিতি শিশুর মধ্যে কোনটি শিক্ষা দেয়? এটা হচ্ছে নিয়মানুবর্তিতার শিক্ষা দেয়। পাড়ার খারাপ ছেলেরাদের সাথে মিশে রাতুল দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, এখানে কোনটি প্রমাণিত? মানুষ বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়, এটা এখানকার প্রমাণ। স্থানীয় সমাজে কোনটি শিশুর আচরণকে প্রভাবিত করে? এটা হচ্ছে স্থানীয় মূল্যবোধ। গ্রামের ক্লাবটি প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গ্রাম্য সংস্কৃতিকে বিকশিত করতে সাহায্য করে। এই ধরনের ক্লাবকে কি বলা হয়? স্থানীয় গোষ্ঠী। স্থানীয় গোষ্ঠী শিশুর মধ্যে কোন ধরনের মূল্যবোধ সৃষ্টি করে? এটা হচ্ছে নিয়মানুবর্তিতা। ধর্মীয় উৎসব শিশু মনে কিসের সৃষ্টি করে? হচ্ছে সম্প্রীতি। ধর্মীয় অনুষ্ঠান শিশু মনে কোনটির উন্নতি সাধন করে? হচ্ছে নৈতিক উন্নতি। আধুনিক যুগের সংস্কৃতি ঘটেছে কিসের মাধ্যমে? এটা হচ্ছে গণমাধ্যমের মাধ্যমে। গণমাধ্যম। টিভিতে সিসিমপুর দেখে পপি বিভিন্ন জিনিস চিনতে শিখেছে, এখানে কি? এটা হচ্ছে মানসিক বিকাশে সহযোগিতা করেছে মূলত। তারপর এই পাশে আসো 18, জন্ম নিয়ন্ত্রণ বিষয়ক বিজ্ঞাপন দেখে সকিনা বিবি তাদের পরিবার ছোট রাখতে উদ্যোগ হয়ে গণমাধ্যম এখানে কি ধরনের ভূমিকা পালন করেছে? এটা হচ্ছে গণসচেতনতামূলক ভূমিকা পালন করেছে। পরিবারের শিশুদের কাজ কি? পরিবারের শিশুদের কাজ করা হচ্ছে, কাজ করাটা কি? সহায়তামূলক। পরিবারের শিশুদের কাজ করা কি? সহায়তামূলক। শিশুদের জন্য যে কাজ ক্ষতিকর তাকে বলা হয় শিশু শ্রম। জাহিদ 15 বছর বয়সে গাড়ি চালিয়ে উপার্জন করে, তার এ বয়সে গাড়ি চালানোকে আমরা বলতে পারি শিশু শ্রম। শিশুদের প্রধান কারণ কি? শিশু শ্রমের প্রধান কারণ কি? শিশু শ্রমের প্রধান কারণ হচ্ছে দারিদ্র। বাংলাদেশের শিশু শ্রমের মূল কারণ কি? অর্থনৈতিক দুরবস্থা। মা বাবার শিশুর প্রতি অত্যাধিক প্রত্যাশা কিসের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে মানসিক পীড়ন। মানব পাচার করার পেছনে জড়িত থাকে কারা? এটা হচ্ছে সংঘবদ্ধ চক্র। মানুষকে সামাজিক জীব বলার যথার্থ কারণ 1 ও 3, সঙ্গপ্রিয় ও সহজাত প্রবৃত্তি। সামাজিক পরিবেশের উপাদান হলো রীতিনীতি ও প্রথা প্রতিষ্ঠান। সামাজিকরণের উপাদান হলো 1 ও 2, প্রতিবেশী ও গণমাধ্যম। ধর্মীয় প্রতিষ্ঠান শিশু মনে কি সৃষ্টি করে? এটা হচ্ছে 3টাই সঠিক। গণমাধ্যমের উপাদান হলো বেতার ও সংবাদপত্র 1 আর 2। তারপর এখানে আসো, শিশুরা শিশু শ্রমে জড়িয়ে পড়ার কারণ হচ্ছে দারিদ্র। হ্যাঁ, এটা ঠিক আছে। বাবা মার বিবাহ বিচ্ছেদ, প্রাকৃতিক, 3টাই সঠিক। তারপরে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে বা একটা অনুচ্ছেদ, এটার আলোকে আমরা লাস্ট 2টা প্রশ্ন উত্তর দিব যে রহিমের এই পরিণতির জন্য সামাজিকরণের কোনটি দায়ী? এখানে তোমরা অনুচ্ছেদটা আগে পড়ো, তারপর উত্তরটা দেখো। রহিমের এই পরিণতির জন্য দায়ী হচ্ছে মূলত পরিবার। আর রহিমকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে অর্থাৎ শিক্ষক ও বন্ধু বান্ধব। তারপরে আমরা একটা সৃজনশীল লিখি এই অধ্যায়ের উপরে, যে মামুন শহরে বাস করে, সেখানে সে তার পরিবারের সাথে থাকে। কিন্ডারগার্টেনে অনেক বই পড়তে হয়, নগর জীবনে অনেক সুযোগ সুবিধা সে ভোগ করে। অন্যদিকে তার চাচাতো ভাই মুকুল তার সমবয়সী, সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। এখন প্রথম প্রশ্ন, শিশু পাচারের অন্যতম কারণ কি? বাবা মা ও অভিভাবকদের সচেতনতার অভাব হচ্ছে শিশু পাচারের অন্যতম কারণ। তারপরে আসো, শিশু পাচার রোধে 5টি করণীয় ব্যাখ্যা। 5টি কি কাজ আমরা করতে হবে শিশু পাচার রোধে? এখানে সরাসরি 5টা কারণ তুমি তুলে দিবা, যে নির্জন বা দূরের কোথাও শিশুদের একা পাঠাবো না, অপরিচিত বা স্বল্প পরিচিত কোনো ব্যক্তির নিকট থেকে কিছু না নেওয়ার শিক্ষা দিব, যে কোনো প্রকার প্রলোভনকারীর প্রলোভন সম্পর্কে আমরা সচেতন হব,
পাচারকারীদের কৌশল সম্পর্কে নিজেরা সচেতন হবো, অন্যদেরকে বেশি সতর্ক করব, সর্বোপরি পাচার রোধে যথাযথ কর্তৃপক্ষের সহায়তা নেব। এই 5টা পদক্ষেপ আমরা নিতে পারি। তারপর গতে আসো যে উদ্দীপকের মামুনের সামাজিকরণের বিভিন্ন উপাদানের প্রভাব ব্যাখ্যা করে। এখানে সামাজিকরণের বিভিন্ন প্রভাব যেগুলো রয়েছে, যেমন ধরো সে কি করতেছে, পরিবারের সাথে থাকে, কিন্ডারগার্টেনে অনেক বই পড়তে হয়, নগর জীবনে অনেক সুযোগ সুবিধা সে ভোগ করে, তার চাচাতো ভাই মুকুল তার সমবয়সী সরকারের প্রাথমিক বিদ্যালয়। এই যে উদ্দীপকে মামুনের সামাজিকরণের যে বিভিন্ন উপাদানের প্রভাব দেখা যায়, যেমন মামুনের উপাদানগুলো কি, সে শহরে বাস করে, পরিবারের সাথে থাকে, কিন্ডারগার্টেনে অনেক বই পড়তে হয়। এই যে প্রভাবগুলো বা এই যে উপাদানগুলো, এগুলোর প্রভাব কি ধরনের, যেমন শিশুর সামাজিকরণে পরিবার, বিদ্যালয় ও অন্তরঙ্গ গোষ্ঠীর ব্যাপক প্রভাব দেখা যায়। জন্মের পর শিশু পরিবার, এখন এই যে তার প্রভাবগুলো, সেগুলো তুমি এখানে ব্যাখ্যা করতে পারো। বইও এই ধরনের ব্যাখ্যা দেওয়া আছে, এখানে আমরা যে ব্যাখ্যাটা দিই সেটাও তোমরা দেখতে পারো। যে পরিবারের মাধ্যমে নীতিবোধ, নাগরিক চেতনা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার প্রভৃতি সামাজিক শিক্ষা অর্জন করে। আবার পরিবারের গণ্ডি অতিক্রম করে যখন সে বিদ্যালয়ে যায়, সেটা তার আনুষ্ঠানিক সূচনা শিখারেও তার বন্ধু বান্ধব, ফ্রেন্ডদের মাধ্যমে, তার পরিচিত অনেক শিক্ষকের কাছ থেকে অনেক কিছু শিখে, বা নিয়মনিবর্তিতা শিখে, একজনের সাথে কীভাবে মিলে চলতে হয়, ধৈর্য, সহনশীলতা, এই গুণগুলো একটা শিশু আয়ত্ত করতে, এই যে তার প্রভাবগুলো, সেগুলো তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো। তারপরে ঘতে আসো, উদ্দীপকে মামুন ও মুকুলের সামাজিকরণের উপাদানগুলোর প্রভাব ভিন্ন। হ্যাঁ, কথা এখানে দেখো, একটা ফ্রেন্ড সে শহরে বাস করে, অর্থাৎ মামুন শহরে বাস করে এবং তার পরিবারের সাথে থাকে, সে কিন্ডারগার্টেনে পড়াশোনা। আবার তার আরেকটা চাচাতো ভাই মুকুল, সে কিন্তু তার সমবয়সী, কিন্তু সে সরকারি প্রাথমিক, অর্থাৎ সে গ্রাম অঞ্চলে থাকে। তাহলে তার দুইটা সামাজিকরণের পদক্ষেপ কি ভিন্ন, তারা দুইটা সমাজে বসবাস করে, তাদের দুইজনের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। তাহলে এটার ব্যাখ্যাটা আমরা এইভাবে দিব যে উদ্দীপকে মামুন শহরে ও মুকুল গ্রামে বাস করে, তাই তাদের সামাজিকরণের প্রভাবটা কি ভিন্ন হবে। গ্রামের সামাজিকরণ একরকম, শহরের সামাজিকরণ অন্যরকম। এখন এই যে তাদের ভিন্নতাটা, এটা তুমি বলে দিলা যে গ্রামীণ সমাজের বৈশিষ্ট্যটা এরকম, গ্রামীণ সমাজের যে বিদ্যালয়ের পরিবেশ বা পড়াশোনার পরিবেশ, এটার সাথে গ্রামের পরিবেশটা কিছুটা ভিন্ন। তো এই তাদের যে সামাজিকরণের পার্থক্যগুলো, সেইগুলো তুমি এখানে ব্যাখ্যা করবা, তাইলে এটার উত্তরটা হয়ে যাবে। আর এখানে এটারও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটার উত্তরটা প্রথম দুইটা এখানে আমরা বলে দিচ্ছি, বাকি দুইটা প্রশ্ন তুমি উদ্দীপকটা পড়ে নিজে নিজে উত্তর করার চেষ্টা করবা, দেখবা পারো কিনা। তারপর যদি না পারো, নিচে আমরা উত্তর দিয়ে দিছি, এখান থেকেও শিখে নিতে পারো। আর সবচেয়ে ভালো হয় তুমি যদি না পারো, তাহলে এই চ্যাপ্টারটা একটু পরে আসো, টেক্সট বই পড়ে আসার পর এখান থেকে এই উত্তরগুলো শিখো, তাহলে তোমার সবচেয়ে বেশি কাজে দিবে। তাহলে দেখো, প্রথম দিনের উত্তর আমি বলি যে কিভাবে শিশু পাচার হয়। শিশু হচ্ছে ভয় বা লোভ দেখিয়ে প্রতারণা করে বা জোরপূর্বক ধরে নিয়ে শিশু পাচার করে। 2 নম্বর প্রশ্ন, সামাজিকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। হ্যাঁ, সামাজিকরণ হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া। একটা শিশু জন্মের পরেই সামাজিকরণ শুরু হয়, আর মৃত্যুর আগ পর্যন্ত তার সামাজিকরণ চলে। সে পরিবার, বিদ্যালয়, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে সে সামাজিকরণ শিখে বা এটার ভিতরে অন্তর্ভুক্ত থাকে। তারপর অষ্টম অধ্যায়, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। এটার গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা দেখি। মুসলিম দেশগুলোর সংগঠনের নাম কি? মুসলিম দেশগুলোর সংগঠনের নাম হচ্ছে ওআইসি। এবং এখানকার এমসিকিউগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু এমসিকিউ এবং সিকিউ দুইটাই মাস্ট থাকবে। তো এখানকার এমসিকিউগুলো ভালো করে দেখো, এবং এখান থেকে অনেকগুলো এমসিকিউ সরাসরি কমনও পাবা পরীক্ষায়। তাহলে মুসলিম দেশগুলোর সংগঠনের নাম হচ্ছে কি? ওআইসি। ওআইসি হচ্ছে একটা মুসলিম দেশগুলোর সংগঠন। জোট নিরপেক্ষ আন্দোলনের নাম কি? এটা হচ্ছে সামরিক জোটের সদস্য নয়। নেম কি? নেম হচ্ছে সামরিক বাহিনী, গোয়েন্দা বাহিনী, সামরিক জোটের সদস্য। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে এই জোট নিরপেক্ষ আন্দোলন কোন সামরিক জোটের সদস্য না। তারপর ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশগুলোর সংগঠনের নাম কি? কমনওয়েলথ। তাহলে এটার নাম কি? কমনওয়েলথ। তারপরে ওপেন মার্কেট ইকোনমি বলতে কি বোঝায়? এটা বোঝা হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি। G7 গ্রুপের সদস্য সংখ্যা কত? G7 গ্রুপের সদস্য সংখ্যা হচ্ছে 7। G7 কেন কর্মকৌশল নির্ধারণ করে? এটা হচ্ছে দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে। G7 গঠনের কারণ কি? আন্তঃসহযোগিতা বৃদ্ধি করা। তারপরে ইউ গঠনের কারণ কি? এটা হচ্ছে ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা বৃদ্ধি। আর 9, ব্রুনেই দেশটি কোন সংস্থার সদস্য? ব্রুনেই দেশটি হচ্ছে আসিয়ানের সদস্য। কার সদস্য? আসিয়ানের। ইউরো কি? ইউরো হচ্ছে ইউ ভুক্ত দেশগুলোর মুদ্রার নাম হচ্ছে ইউরো, অর্থাৎ ইউরোপের দেশগুলো একটা কমন মুদ্রা, এটার নাম হচ্ছে ইউরো। তারপরে অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও সার্ক আর কোন ক্ষেত্রে কাজ করে? এটা হচ্ছে যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রেও সার্ক কাজ করে। তারপরে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। আরব লীগের কাজ কি? আরব লীগের কাজ হচ্ছে সম্প্রীতি ও সমৃদ্ধি রক্ষা। জাতিসংঘের সঙ্গে নেমের বৈসাদৃশ্য বিষয়টি কোনটি? হচ্ছে বেসামরিক ভিত্তি। তারপরে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি কোন ক্ষেত্রে সার্ক কাজ করে? এটা হচ্ছে প্রযুক্তির উন্নয়নেও কি সার্ক কাজ করে। তারপরে আসি 16 নম্বর প্রশ্ন, নিজেদের মধ্যে সহযোগিতার পাশাপাশি G7 কি ভূমিকা পালন করে? এটা হচ্ছে দারিদ্র্য দূরীকরণে ভূমিকা পালন করে। আসিয়ানের সঙ্গে সার্কের সাদৃশ্যের বিষয় কোনটি? এটা হচ্ছে দুইটাই সহযোগিতামূলক একটা সংগঠন। ওআইসি কোন দেশগুলোর? ওআইসি হচ্ছে মুসলিম দেশের সংগঠন। এটা আগে উপরে আসছে, ওআইসি হচ্ছে মুসলিম দেশগুলোর একটা সংগঠন।
অবস্থানগত সুবিধার ভিত্তিতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মিলে যে আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে উঠেছে এর নাম হচ্ছে আসিয়ান। ব্রাসেলস কোন দেশের রাজধানী? ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের রাজধানী। অর্থনীতির অবাধ প্রতিযোগিতার ফল কি? এটা হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে কোনটি সৃষ্টি হয়েছে? এটা হচ্ছে বৈশ্বিক গ্রাম। সহযোগিতার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর কোনটি? এটা হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তি সবচেয়ে কার্যকর। আঞ্চলিক সহযোগিতা সংস্থা হলো সার্ক, ইউনেস্কো, আসিয়ান। হ্যাঁ, এখানে দুইটা, এটা হচ্ছে সার্ক আর আসিয়ান, আর ইউনেস্কো হচ্ছে পুরা বিশ্বব্যাপী। তাহলে আঞ্চলিক সংস্থা হচ্ছে ইউনেস্কো ও আসিয়ান। তারপরে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের জন্য নির্ভরশীল সমস্যা সমাধান স্বরূপ কল্যাণমূলক, এখানে তিনটাই সঠিক। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র হলো তথ্য প্রযুক্তি, ক্রীড়া, সংস্কৃতি। হ্যাঁ, এখানেও তিনটা সঠিক। G7 ভুক্ত দেশ হচ্ছে কানাডা ও যুক্তরাষ্ট্র, ইরান, ইরাক, জার্মানি। এখানে 1 আর 3 হচ্ছে সঠিক উত্তর। G7 এর কার্যক্রম কি? G7 এর কার্যক্রম হচ্ছে 1 আর 2 পরিবেশ জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, ক্ষুধামুক্ত বিশ্ব গঠনের সহযোগিতা। তারপরে ওআইসির কাজের লক্ষ্য হচ্ছে বিরোধ নিষ্পত্তি, সম্প্রীতি রক্ষা, পরিবেশ রক্ষা। এখানে 1 আর 2 সঠিক। বিশ্বের উল্লেখযোগ্য আঞ্চলিক সহযোগিতা সংস্থা হলো সার্ক, আসিয়ান। এগুলো হচ্ছে আঞ্চলিক সহযোগিতা সংস্থা। আর উপরে যেখানে একটা এমসিকিউ ছিল এটা হয়তো এখানে ভুল দেওয়া আছে উত্তরটা, যে আঞ্চলিক সহযোগিতার সংস্থা হলো সার্ক ও আসিয়ান, ইউনেস্কো বাদে। এখানে এই দুইটা এখানে সঠিক উত্তর। এখানে সৃজনশীলে আসো। সৃজনশীলে আগে উদ্দীপকটা পড়ি। ঝিনাইদহ জেলার দক্ষিণে রয়েছে কালীগঞ্জ উপজেলা। এই উপজেলার 8টি ইউনিয়ন দিয়ে গঠিত হয় দক্ষিণ কালীগঞ্জ সহযোগিতা সংস্থা নামে একটি সংগঠন। এই সংস্থাটির মূল লক্ষ্য হলো অর্থনৈতিক সহযোগিতা, হলেও সংগঠনটি নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এখন প্রথম প্রশ্ন, দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি কি হয়? দুটি দেশের মধ্যে সহযোগিতার জন্য কোনটি করা হয়? দুটি দেশের সহযোগিতার জন্য দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম উত্তর শেষ। খ নাম্বার, উদ্দীপকের উল্লেখিত সংস্থার সাথে পাঠ্য বইয়ের 2 আসিয়ান গঠনের লক্ষ্য উদ্দেশ্য ব্যাখ্যা করে। তাহলে আসিয়ান গঠনের যে লক্ষ্য, আসিয়ানের যে ব্যাখ্যা ছিল, তোমরা যারা টেক্সট বইটা পড়ছো ওখানে কিন্তু লক্ষ্য উদ্দেশ্য দেওয়া ছিল। তাহলে এই লক্ষ্য উদ্দেশ্যগুলো আমরা এখানে দিব, যে দক্ষিণ পূর্ব এশিয়ার সম্মিলিত উদ্যোগে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে কাজ করা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক, অর্থনৈতিক, প্রযুক্তি ক্ষেত্রে সৌহার্দ্য ও সহযোগিতামূলক সম্পর্কের ভিত্তিতে কাজ করা, পেশাগত কারিগরি ক্ষেত্রে নিজেদের মধ্যে প্রশিক্ষণ ও গবেষণার ব্যবস্থা করা, সর্বোপরি সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কাজ করাই ছিল এই আসিয়ান গঠনের লক্ষ্য বা উদ্দেশ্য। তারপর 3, উদ্দীপকে উল্লেখিত সংস্থার সাথে পাঠ্য বইয়ের কোন সংস্থার সদস্য বিদ্যমান? তাহলে আমরা খুঁজে বের করব উদ্দীপকটা দেখে এর সাথে কোন সংস্থার সদস্য বিদ্যমান। এখানে দেখো এই উপজেলাটি 8টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে দেখো যে 8টি কথাটা দেখে আমরা বলতে পারি সার্কের সদস্য সংখ্যা কিন্তু 8টি। তাহলে এই 8টি জিনিসটা দেখে আমরা মোটামুটি বুঝে নিতে পারি এটা সার্কের কথা বলেছে। পাশাপাশি আরেকটা জিনিস আছে যে এই সংস্থাটির মূল লক্ষ্য হলো অর্থনৈতিক সহযোগিতা, হলো সংস্থার নানা উন্নয়নমূলক, অর্থাৎ আমাদের আগে যখন গঠন করা হয়েছিল সার্ক, এটার লক্ষ্য উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সহযোগিতা, কিন্তু পরবর্তীতে আরো নানা উন্নয়নমূলক কাজ তারা অন্তর্ভুক্ত করে। যেহেতু 8টার কথা বলা আছে, 8টি ইউনিয়ন, যেহেতু সার্কের সংখ্যা 8টা, তার মানে এটা হচ্ছে সার্ককে নির্দেশ করে। তাহলে এখানে আমরা সরাসরি বলে দিব উদ্দীপকে উল্লেখিত সংস্থার সাথে পাঠ্য বইয়ের যে আমাদের সার্ক রয়েছে, সার্কের সদস্য বিদ্যমান। এই কথাটা শুরুতেই বললাম, বলার পর এখন আমি ব্যাখ্যা দিব যে কিভাবে সম্পর্ক রয়েছে। তখন আমি সম্পর্কটা দেখাবো কিভাবে, যে দেখো বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমন্বয়ে গড়েছে সার্ক, এবং সার্কের পুরো নাম এই, এবং এর অর্থ হলো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সদস্য। এবং এখানে প্রায় 8টি রাষ্ট্রের কথা, যে 8টা রাষ্ট্র আছে আমরা বললাম সেই 8টির দেশ রয়েছে। পাশাপাশি এখানেও যেহেতু এই ঝিনাইদহ জেলা দক্ষিণ অঞ্চলের কালীগঞ্জ উপজেলার কথা, এখানে 8টা ইউনিয়নের কথা বলে, তার মানে এটার সাথে এটা সম্পর্ক রয়েছে। এবং আরেকটা জিনিস এখানে আমরা দেখাবো যে সংস্থাটির মূল লক্ষ্য ছিল আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড, তেমনিভাবে সার্কেরও এই ধরনের উদ্দেশ্য ছিল। সুতরাং আমরা বলতে পারি উদ্দীপকে যে সংস্থাটির কথা বর্ণনা করা হয়েছে সেটার সাথে আমাদের পাঠ্যপুস্তকের সার্কের সাদৃশ্য বা মিল রয়েছে। তারপরে লাস্ট কোয়েশ্চেনে আসো, উক্ত সংস্থার লক্ষ্য উদ্দেশ্য মূল পাঠের আলোকে বিশ্লেষণ করো। তাহলে আমাদের মূল যে টেক্সট বই, এটার মধ্যে সার্কের যে লক্ষ্য উদ্দেশ্যটা দেওয়া ছিল এইটা তুমি এখানে তুলে ধরবা। যারা টেক্সট বইটা পড়ছো হয়তো লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে মোটামুটি ধারণা আছে, এখানে আমরা বলছি সেগুলো দেখো যে তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো কিরকম ছিল। নানা রকম লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সার্ক গঠিত হয়েছিল, তার মধ্যে এক হচ্ছে বাংলাদেশের উদ্যোগে, এবং এই সার্ক কিন্তু বাংলাদেশের উদ্যোগে তৈরি করা হয়েছিল, বাংলাদেশের উদ্যোগে এটা গঠন হয়েছিল। এবং উদ্দীপকে দেখা যায় ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা 8টি ইউনিয়ন মিলে দক্ষিণ কালীগঞ্জ সহযোগিতা নামে সংস্থা একটি সংগঠন গড়ে উঠেছে। উক্ত সংস্থাটির মূল লক্ষ্য হলো সহযোগী ইউনিয়নগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। শুধু তাই নয়, এই সংস্থাটি নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত। তেমনি সার্ক ও সহযোগিত রাষ্ট্রগুলোর মধ্যে ব্যাপক সহযোগিতা, এই যে সার্কের কাজগুলো এখানে মনে করলাম, সহযোগিতা লক্ষ্য নিয়ে গিয়ে যায়। যেমন সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মধ্যে মুক্ত বাণিজ্য, কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা, এগুলো আমরা এখানে তুলে ধরবো। এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা,
সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করা, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিরোধ ও সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি করা সার্কের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। পরিশেষে বলা যায় সার্কভুক্ত দেশগুলো নানা রকম অর্থনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক সমস্যা সমাধান সহ নানাবিধ কর্মকাণ্ড করায় সার্কের অন্যতম উদ্দেশ্য। এই যে সার্কের অন্যতম উদ্দেশ্যগুলো এখানে বর্ণনা করছে, এগুলো তুমি তোমার মতো করে এখানে বর্ণনা করে তুলে দিবা, তাহলে এটার উত্তরটা হয়ে যাবে। এবং এখানে মোটামুটি তুলতে পারলেও কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য আসলে তোমাকে 4-এর মধ্যে 3 দিবে, আর যদি ভালো করে দিতে পারো তাহলে 4-এ 4ও দিবে। আর যারা একদমই লিখতে পারে না তাদেরকে যদি এটার সাথে মোটামুটি সাদৃশ্যটা ধরতে পারে তাদেরকেও কি হয় 2 দেওয়া হয়। তার মানে তোমরা এই লক্ষ্য উদ্দেশ্যগুলো সম্পর্কে ধারণা রাখবা। এই লক্ষ্য উদ্দেশ্যগুলো আসতে পারে সার্কের লক্ষ্য উদ্দেশ্য বা অন্যান্য যে সংগঠনগুলো, এগুলোর যে লক্ষ্য উদ্দেশ্যগুলো রয়েছে সহযোগিতা সংস্থাগুলো, সেগুলো সম্পর্কে একটু ধারণা রাখবা, এটা সৃজনশীলে চলে আসতে পারে। তারপর এই যে 2 নাম্বার কোয়েশ্চনটা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। প্রথম 2টা প্রশ্নের উত্তর এখানে আমি বলে দিচ্ছি, বাকি 2টা তোমরা উদ্দীপকের সাথে মিলে খুঁজে বের করবা, দেখবা এটা পারো কিনা। উত্তর নিচে দেওয়া আছে, কিন্তু তোমাদের কাজ থাকবে উদ্দীপকটা পরে এটা উত্তরটা নিজে নিজে দেওয়ার চেষ্টা করা। এবং আরেকটা কাজ করতে পারো, যেহেতু সামনেই পরীক্ষা, তোমরা এই লাস্ট 2টা কোয়েশ্চন একটু নিজে নিজে খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো। তাহলে কি হবে, তোমার টাইম ম্যানেজমেন্টটাও শেখা হয়ে যাবে, পরীক্ষাতে কতটুকু লেখা প্রয়োজন এবং তুমি কতটুকু সময়ের মধ্যে লিখতে পারতো সেই ব্যাপারে একটা ধারণা পাবা। এবং পরীক্ষার আগে একটু অন্তত প্রতিদিন 1-2টা সৃজনশীল প্র্যাকটিস করা উচিত, যাতে তোমার হাতের লেখাটা ভালো হয় এবং টাইম ম্যানেজমেন্ট করা শিখতে পারো, কতটুকু সময়ের মধ্যে উত্তরটা দিতে হবে। এই জন্য প্রথম 2টা উত্তর আমি বলছি, তারপর বাকি 2টা তুমি খাতায় লিখে প্র্যাকটিস করবা, উত্তরটা নিজের মতো করে দেওয়ার চেষ্টা করবা। যদি না পারো তাহলে নিচে উত্তর দেওয়া আছে, সেটা দেখে নিবা। প্রথম, নেমের পুনরূপ কি? নেমের পুনরূপ হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট। তারপরে 2, উন্নত জীবনের জন্য সহযোগিতা, উক্তির ব্যাখ্যা করো। হ্যাঁ, উন্নত জীবনের জন্য পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। বর্তমানে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল, তাই প্রত্যেক রাষ্ট্রই অন্য রাষ্ট্র থেকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমদানি করে। অর্থাৎ আমরা কেউই কি নয়, নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ নয়, প্রত্যেকটা দেশকেই নিজের বিভিন্ন আর্থিক প্রয়োজনে বা বিভিন্ন প্রয়োজনে অন্য দেশের সহযোগিতা নিতে হয়। এই বিষয়টা এখানে ব্যাখ্যা করলাম। আর বাকি যে 2টা প্রশ্ন এখানে উত্তরটা দেওয়া আছে, তোমরা আগে উদ্দীপকের সাথে মিলিয়ে নিজেরা চেষ্টা করবা, না পারলে তারপর এখান থেকে উত্তরটা দেখে নিবা। আর অবশ্যই চেষ্টা করবা উত্তরগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করা, যেহেতু পরীক্ষা, এটা তোমার অনেক কাজে দিবে। তাহলে এই ছিল মোটামুটি তোমাদের সাজেশন ক্লাস বাংলাদেশ বিশ্ব পরিচয়ের উপর। আশা করি প্রত্যেকটা অধ্যায়ের উপরে যে সাজেশনগুলো এখানে দেওয়া হয়েছে, এমসিকিউ সিকিউ সবগুলো তোমাদের কাজে আসবে। পরীক্ষাতে এখান থেকে অনেক বিষয় তুমি সরাসরি কমন পাবা, এমসিকিউ এবং সিকিউ সরাসরি কমন পাইতে পারো। আর যদি সরাসরি কমন নাও পাও, অনেকগুলো ইনফরমেশন এখান থেকে যেগুলো শিখছো, এগুলা বিভিন্ন মাধ্যমে, ধরো একটা এমসিকিউ এখানে শিখছো, এটা এমসিকিউ আসলো না, এটা হতে পারে শর্ট কোয়েশ্চনে চলে আসবে। আবার এমন হতে পারে এটা সিকিউ এখানে যেখানে ব্যাখ্যা করতে শিখছো, এটা কমার্সে কমন পাইতে পারো। অর্থাৎ এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার কমন উপযোগী। তোমরা এগুলো ভালো করে পড়বা। আর যাদের এখনো টেক্সট বইটা পড়া বাকি, দয়া করে তোমরা টেক্সট বইটা অন্তত 1-2 বার পড়ো। শুধু যদি ক্লাস করো বিভিন্ন জায়গা থেকে, এটা তোমার খুব বেশি একটা কাজ দিবে না যদি তোমার টেক্সট বইটা পড়া না হয়। তুমি যদি টেক্সট বইটা পড়ে থাকো 1-2 বার, তুমি এই ক্লাসটা করলে আমি কথা দিচ্ছি তোমার অন্তত 80 থেকে 90 প্রশ্ন এখান থেকে তুমি কমন পাবা এবং তুমি অনেক ভালো একটা মার্কস তুমি পরীক্ষাতে নিয়ে আসতে পারো, যদি তোমার বইটা আগে 1-2 বার পড়া হয়ে থাকে। আর যদি এখনো বইটা না পড়া হয়ে থাকে, এই ক্লাসটা করার পর তুমি দ্রুত গিয়ে বইটা বের করে 1-2 বার রিডিং করে ফেলো। তারপরে দেখবা যে পরীক্ষাতে সিকিউ এমসিকিউ যাই আসুক, তোমার কমনের মধ্যে আসবে, তো তুমি পারতেছো, তোমার নিজেরও ভালো লাগবে পরীক্ষায় আনসার করতে, সৃজনশীলও খুব ভালো লিখতে পারবা যদি বইটা 1-2 বার পড়া হয়। তাহলে আজকের সাজেশন ক্লাসটা এই পর্যন্তই। অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।